অন্ধকারে ডুবে আছে গারদের চার দেওয়াল। পাহাড় ধসের মতো নেমে আসা ক্লান্তিতে ঘুমের অতলে ডুবে গেছে সিনথিয়া। বহুদিন তার চোখে কোনো ঘুম নেই, তবে আজ শরীর তাকে ছুটি দিয়েছে। চোখ দুটো বন্ধ হয়ে গেছে তার থেকে অনুমতি না নিয়ে। নিস্তব্ধ, নিঃশব্দ, নিঝুম রাত পৌঁছে গেছে শেষের ঠিকানায়। সিনথিয়া ঘুমে আচ্ছন্ন। গারদের লোহার দরজাটা হঠাৎই টুং করে ওঠে। ঘুম হালকা হয়ে আসে। ভেসে আসে বহু সাবধানে ফেলা পায়ের মৃদু আওয়াজ। গভীর ঘুম বন্য হরিণের ন্যায় ছুটে পালিয়ে যায়। তার অনুভূতি নাড়া দিয়ে বলে, কেউ যেন তার দিকেই গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। তুষারপাতের ন্যায় হিম শীতল হয়ে আসে তার শ্বাস, ঘন হয়ে আসে বুকের মধ্যে। চোখ দুটো ভয়ের কোঠরে লুকোতে চায়। টেনে টেনে তাকানোর সাহস হয়ে ওঠে না। চোখ খুলে কাকে দেখবে সে? জীবনের টানা পড়েনে আর কত কি দেখবে সে? এই বদ্ধ চার দেওয়ালের ঘরে অচেনা মানুষের অস্তিত্ব টের পেয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে ডাঙায় উঠে আসা মাছের মতো ভেতরে ছটফট করে। মুখ দিয়ে কিছুই বলতে পারে না, শ্বাস চেপে রাখে শব্দ হওয়ার ভয়ে। ঠিক তখনই তার খুব কাছে ঘন হওয়া বরফের ন্যায় শীতল শ্বাস তার চোখে মুখের ওপরে ঠিকরে পড়ে। অন্ধকার ঠেলে ভয় ভীতি ছুঁড়ে ফেলে লাফিয়ে ওঠে সিনথিয়া। তারপর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে? 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 এই শব্দটা চার দেওয়ালে বাড়ি খায়। কালো মেঘের ন্যায় অন্ধকার কক্ষ। চোখ দুটো যেন ছেপে আসে সিনথিয়ার। অন্ধকার হাতড়ে উঠে দাঁড়ায়। পায়ের শব্দটা গাঢ় থেকে নিমিষে শূন্যের মতো যেন মিলিয়ে যাচ্ছে। আলো জেলে স্তব্ধ হয়ে দাঁড়ায় সিনথিয়া। কই, কেউ নেই তো। সিনথিয়া গারদের দরজার কাছে এসে দাঁড়ায়। কোথাও কেউ নেই। তাহলে এতক্ষণ যা হলো তা কি করে সম্ভব? ঝলমলে আলো আর তপ্ত রোদে ফেটে যাচ্ছে সকালবেলা। ভ্যাপসা গরমে আগুনের ন্যায় পুড়ছে সিনথিয়ার শরীর। তবে তার কোনো হেলদোল নেই। গুটিসুটি মেরে বসে আছে সেই রাত থেকেই। দুটো চোখ চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে একজন মানুষের, যার দেখা পেলেই গড়গড় করে বেরিয়ে আসবে সকল তালাবদ্ধ কথা। জীবনের এই অভিশপ্ত সময়ে ওই একজন মানুষই আলোর দিশা হয়ে ধরা দিয়েছে, যার ভরসায় এখনো আশা করে আছে সে একদিন হয়তো মুক্তি মিলবে। কিন্তু মানুষটা কি এই তুচ্ছ সিনথিয়ার সন্ধানে আসবে? অনিশ্চিত জেনেও সিনথিয়া অপেক্ষায় থাকে। কালকে তার উপরে ক্ষিপ্ত রুষ্ট মানুষটি কোনো না কোনো প্রয়োজনে যদি তার খোঁজে আসে। সকাল সকাল তীব্র রোদে ফেটে যাচ্ছে দক্ষিণমুখী বেলকনি। রোদের তির্যক রশি চাপা দিতেই থাই গ্লাসটা টেনে পর্দা ফেলে পুনরায় বিছানায় বসে ইরফাদ। এক পা বিছানায় ভাঁজ করে ফেলে তার উপরে বালিশ টেনে নেয়। ল্যাপটপটা তুলে নেয় কোলের ওপরে। অফিস যাওয়ার আগে আর একটু তথ্য দরকার, তাই খাবার সময়টুকুতে বাকি কাজটাও সেরে নেবে সে। সাইড টেবিলে মিনি ট্রেতে নাস্তা দিয়ে গেছে ইভা। মেয়েটা মায়ের মতো করে যত্ন নেয় তার। বয়সে ইরফাদের ছোট, তবে দায়িত্বের বেলায় যেন বড় বোন। 5 মিনিট আগে ওটস, ইয়োগার্ট, মধু মেখে ওপরে ফ্রুটস সাজিয়ে দিয়ে মিনি ট্রেতে দিয়ে গেছে। মেয়েটা খুব শৌখিন। প্রতিদিন এই কমন নাস্তাটা খুব যত্ন সহকারে সুন্দর করে পরিবেশন করে। ট্রেতে থাকা চামচে সার্ভিং ডিশের ওটস আর ফ্রুটস মেখে নিচ্ছে ইরফাদ। এমন সময় ফোনটা হঠাৎই বেজে ওঠে। ইরফাদ, তোমাকে শিমলাপুর গ্রামে যেতে হবে। ওখানে দুর্ঘটনা ঘটেছে, 10টার মধ্যে পৌঁছাতে হবে। প্রভাত রঞ্জন সরকার ফোন দিয়েছেন। উত্তরে ইরফাদ বলে ওঠে, ওকে স্যার। ফোন রাখতেই দরজার ওপাশ থেকে একটি মিষ্টি গলা ভেসে আসে। আসবো মামাই? টিয়া পাখির মতো স্বর শুনে দরজার পানে তাকায় ইরফাদ। দরজাটা হালকা ফাঁক হয়েছে, তবে ওপাশে অনুমতি না পেলে টুম্পা ওখানেই দাঁড়িয়ে থাকবে। ইরফাদ ডাকে, আসো আম্মু। টুম্পা নরম তুলতুলে পা ফেলে ভেতরে আসে। মুখ গম্ভীর, থমথমে। চাঁদের মতো মুখটা প্রাণহীন অর্ধমৃত গাছের ন্যায় নেতিয়ে পড়েছে। ইরফাদ ট্রেতে ডিশটা রাখে। ল্যাপটপটি এক হাতে ফোল্ড করে রেখে বিছানা থেকে নেমে 5 বছর বয়সী টুম্পাকে 2 হাতে শূন্যে তুলে কোলে নেয়। মুখ পানে চেয়ে বলে, কি হয়েছে মা? টুম্মা কথা বলে না, শুধু চুপচাপ থাকে। ইরফাদ জানে মেয়েটা কখন এত নিস্তব্ধ হয়ে যায়, তাই আর জিজ্ঞাসা করার কিছুই নেই।
ছোট্ট টুম্পার কপালে ছোট্ট হামি দেয় ইরফাদ। তারপর বলে, মামুনিকে বকবো? ওকে। টুম্পা চুপ করে থাকে, যার অর্থ তার মা তাকে বকা দিয়েছে আর তার মাকে বকা যাবে না। ইরফাদ মৃদু হাসে, তারপর বলে, ওকে, তুমি চাও তাই হবে, বলো হ্যাপি, নাও স্মাইল। টুম্পা এবার ছোট্ট ঠোঁটটা ছড়িয়ে দেয়। রাতের সেই বিস্ময়কর ঘটনা বলার জন্য সিনথিয়া পথপানে চেয়ে আসে, কিন্তু ইরফাদ সারাদিন একবারও এলো না। সে যদি এই ঘটনা অন্য কাউকে বলে, কেউ গুরুত্ব দিবে না, হয়তো বিশ্বাসও করবে না। আবার যদি কাউকে না জানায়, এই গারদের ভয়ে ভয়ে আজ রাতে সে পরপারে চলে যাবে। কাছাকাছি দায়িত্বরত মহিলা পুলিশকে ডাকে সিনথিয়া। এসপি সাহেব আসবেন না? মহিলাটি পিটপিট করে তাকালো সিনথিয়ার দিকে, যেন হীরা পান্না চেয়ে বসেছে সে। সিনথিয়া নিজেকে গুটিয়ে নিয়ে কৌশলে জিজ্ঞাসা করলেন, না মানে আমার কেস তো তিনিই দেখছেন। আমাকে জিজ্ঞাসাবাদের সময় কিছু ইম্পর্টেন্ট টপিক ভুলে গিয়েছিলেন, আর আমিও ভুলে গিয়েছিলাম। ওটা মনে পড়লে বলতে বলেছিল, তাই জিজ্ঞেস করছিলাম তিনি আসবেন কিনা। না, খুব প্রয়োজন ছাড়া তিনি থানায় আসেন না, তিনি হেডকোয়ার্টারে থাকেন। সিনথিয়ার এত সময়ের অপেক্ষার উপরে এক বালতি পানি ঢেলে পড়ল। তাহলে কিভাবে গতরাতের ঘটনা সে বলবে? আবার রাত আসতে চলল, আজ এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কি হবে? যে করেই হোক এই কথা তাকে জানাতেই হবে। আর সে একটি সূক্ষ্ম প্রচেষ্টা চালালো। স্যার তো বলেছিল বিষয়টি মনে পড়লেই যেন আমি জানাই, খুব ইমার্জেন্সি। তাহলে কিভাবে জানাবো? ডিপার্টমেন্টে জানানো হবে, প্রয়োজন হলে আপনাকে ডাকানো হবে। সিনথিয়া একটু হাঁপ ছাড়ল। একটা তো উপায় বের হয়েছে, এতেই যে একটু স্বস্তি পাচ্ছে। যে করেই হোক তাকে ঘটনাটা জানাতেই হবে। শিমলাপুর নয়াঘাটের পাড়ে দাঁড়িয়ে আছে ইরফাদ, সাথে তার সহকারী কয়েকজন। ঘাটের সিঁড়িতে মিলেছে আরেকটি লাশ, কিন্তু এবারের চিত্রটি ভিন্ন। বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এক তরুণী, যার হৃৎপিণ্ড বুক থেকে চিরে বের করা হয়েছে। রক্তে ভেজা শরীর, ডান গালে কালো কালিতে একটি সূক্ষ্ম চিত্রকর্ম, তার মধ্যে কালো কালিতে ক্ষুদ্র ক্ষুদ্র লেখা আছে কিছু একটা। ইরফাদ তার অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে বলে, জাবির দেখো তো কি লেখা আছে ওখানে। জাবির লাশটির গালে পর্যবেক্ষণ করে, না কিছুই তো বোঝা যাচ্ছে না। হাতে থাকা ম্যাগনিফাইং গ্লাস ধরে জাবির, তারপর বলে, প্রেমিক। স্যার, মনে হচ্ছে প্রেম ঘটিত বিষয়। জাবিরের কথা শুনতে শুনতে স্টারিং হোয়াই ইরফাদ। লাস্ট পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। ইরফাদ বলে, বলো তারপর। আমি বুঝতে চাচ্ছি স্যার, যেহেতু মেয়েটির হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে, আবার এমন একটি ওয়ার্ড লিখে দিয়েছে, মনে তো হচ্ছে প্রেম ভালোবাসার কেসই হবে। তাই এখনকার জেনারেশনে যেমন প্রেম আর কি, একসাথে অসংখ্য অ্যাফেয়ার কন্টিনিউ করে, ওই রকম কিছু টের পেয়ে হয়তো মার্ডারটা করা হয়েছে। কিন্তু জাবির, আমি তো অন্য কিছু দেখছি। রাত ৯টা, উত্তরমুখী বেলকুনিতে দুজন কপোতি মুখোমুখি আরাম করে বসে আছে। সদ্য ফোটা ফুলের ন্যায় তাদের নতুন জীবন, শোভা আর সুরভিতে ভরপুর তাদের সময়। আর এটাই স্বাভাবিক, দুজনে গল্পে মশগুল। তাদের গল্পের বিষয় জানা নেই, তবে কথার ফাঁকে ফাঁকে অল্প বয়সী তরুণ তরুণীর কোমল হাতের উল্টো পাশে অধরের শীতল স্পর্শ দিচ্ছে বারংবার। কখনো বা এলোকেশি চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাদের খুনসুটি জানালায় দাঁড়িয়ে দেখছে ইভা, নিজের জীবনের সাথে মিলিয়ে পাওয়া না পাওয়ার হিসাব কষে। যখন ফলাফল মিলছে, তখন দুই চোখ বেয়ে অঝোর ধারায় ঝরছে অশ্রুবিন্দু। 5 বছর বয়সী টুম্পা চুপচাপ বসে আছে বিছানায়। শিশু টুম্পা হয়তো মায়ের কান্নার কারণ জানে না, তবে কান্না যে ব্যথা ফেলে আসে তা সে খুব ভালো করেই জানে। আর মায়ের কান্না তার স্তব্ধ হওয়ার কারণ। ইভা জানালার পানে চেয়ে চোখের জল ফেলছে। ইরফাদ দাঁড়িয়ে আছে ঠিক পেছনে, সামনের বেলকুনিতে। ছোট ভালোবাসার যে ঘরটা গড়ে উঠেছে, তাদের খুনসুটি দেখেই ইভার পুরানো স্মৃতি জেগে ওঠে, কষ্ট পায়।
ছোট্ট টুম্পা বুঝতে না পারলেও ইরফাদ তো বোঝে। এইদিকে ভুলকে শক্ত হাতে দমন করা ইরফাদের প্যাশন। তাই পেছন থেকে শক্ত গলায় বলে, ইভা, এক কথা কতবার বলবো তোকে? রুম চেঞ্জ করতে বলেছিলাম না? পেছন থেকে ইরফাদের বজ্র কণ্ঠ শুনে ভেতর থেকে কেঁপে ওঠে ইভা। পেছনে ঘোরার আর সাহস পায় না। দুই হাতে তড়িঘড়ি করে চোখের জল মোছে। ইরফাদ টুম্পাকে বিছানা থেকে কোলে তুলে নেয়, ছোট্ট হামি দিয়ে নামিয়ে দেয় কোল থেকে। তারপর বলে, বাবা, দেখো তো নানু ভাই কি করছে, তাড়াতাড়ি যাও। টুম্পাকে বাইরে পাঠিয়ে দেওয়াতে ইভা আরো বেশি ভয়ে জমে যায়। ইরফাদ এবার আরো শক্ত গলায় বলে ওঠে, এদিকে ঘোর, তোকে রুম চেঞ্জ করতে বলেছি না? ইভা জানে আর কথাটা অমান্য করা ইরফাদের পছন্দ না, তাই সে কথা মতো ঘুরে দাঁড়ায়, মাথা নিচু করে রাখে, কথার উত্তরে মাথাও নাড়ায়। তারপর ভয়ে ভয়ে অস্পষ্ট স্বরে বলে, টুম্পা অন্য রুমে শিফট হতে চায় না ভাইয়া, অন্য রুমে গেলে রাতে ঘুমায় না, ওই জন্যই আর কি। ইরফাদের চোখ রাঙিয়ে বলে, ফার্দার যেন এই জানালায় দাঁড়াতে না দেখি, গট ইট? ইভা আবারও মাথা নাড়ে। ইরফাদ বেরিয়ে যেতে নিয়েই থামে, তারপর বোনের দিকে ঘুরে নরম গলায় বলে, ভুল জিনিস স্মৃতিচারণ করে কষ্ট পাওয়া আরেকটা বড় ভুল। তাই যত তাড়াতাড়ি মুভ অন করবে ততই ভালো। তোমার কান্নার ইফেক্ট ছোট্ট বাচ্চাটার উপরে পড়ে। সো ফরগেট ইয়োর পাস্ট। সিনতিহার অপেক্ষার ফলাফল শূন্য। ইরফাদ আসেনি। তার ভেতরে জমে থাকা ভয়ভীতির রাতের কথা বলা আর হবে না। আজকের রাত্রি নির্ঘুমে কাটবে নিশ্চিত। ভয়ে ভয়ে নিজেকে গুটিয়ে নেয় আরও। রাতের কথা ভাবতেই বুকটা চিরে হাহাকার, চোখ থেকে অনবরত জল পড়তে থাকে। হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে রাখে। এমতা অবস্থায় একজন মহিলা পুলিশ এগিয়ে আসেন। নিজের ফোনটি সিনথিয়ার দিকে এগিয়ে দিয়ে বলেন, ইরফাদ স্যার কথা বলবেন। বাক্যটি যেন স্বস্তির পরশ হয়ে বকুল ফুলের মতো তার উপরে ঝরে পড়ল। এই অসহনীয় মুহূর্তে এই একজন মানুষ তাকে আলোর সন্ধান দেয়, সাহস দেয়। সে ছুটে এসে বাঘিনীর মতো থাবা দিয়ে ফোনটি নেয়, তারপর ক্ষীণ কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর নিয়ে অপার পাশের মানুষটা শীতল গলায় বলে, আর ইউ ওকে? প্রচণ্ড বিষণ্ণতার প্রতি মুহূর্তে ডুবে থাকা জন্য সিনথিয়ার জীবনের এই বাক্যটুকু বলার জন্য অবশিষ্ট কেউ ছিল। ভাবতেই যেন সিনথিয়া শূন্যে তাকিয়ে থাকে। প্রতিনিয়ত চোরাবালিতে ডুবে যাচ্ছে সে। তার পাশে আজ আর কেউ নেই, কেউ না। সে বেঁচে আছে কিনা এইটুকু দিয়েও হয়তো কারোর কিচ্ছু যায় আসে না এখন। সে ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, এসবের দাম এখন শূন্যের কোঠায় একেবারে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে এত বড় মাপের একজন মানুষের মুখে তার ঠিক থাকার প্রশ্ন শুনে চোখের জল নীরবে গড়িয়ে পড়ে। ভাগ্যের বেড়াজালে এক অকল্পনীয় মরণ ফাঁদে আটকে পড়া, প্রতিনিয়ত নতুন নতুন যন্ত্রণার স্বাদ পাওয়া, ঝাঁঝরা হওয়া বুকের ব্যথাগুলো আগুনের ফুলকি আকারে ঝিলিক দিয়ে ওঠে। বুকটা ভারী হয়ে আসে অসহনীয় যন্ত্রণায়, গলা ভারী হয়ে আসে, ক্ষীণ হয়ে আসে স্বর। সে ক্ষীণ স্বরে বলে, হুম। মিলি সেকেন্ডের ব্যবধানে ওপাশ থেকে ইরফাদের শীতল কণ্ঠ ভেসে আসে, কাঁদছো কেন? কথাটি যেন হৃদয়ের অন্তরস্থলে গিয়ে ঠেকেছে সিনথিয়ার। সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়, ঘন হয়ে আসা শ্বাস বেরিয়ে আসে ধূপপুকানি হয়ে। এই যে তার আত্মার বান্ধবী চোখের পানি দেখেও তাকে বলল, কাঁদছিস না কেন? চোখের জলের ওপরে মুখের কথার আগুন ঝরিয়ে দিয়েছে কত জনে। তার ওপরে আরো কত শত কাছের মানুষের মুখ ঘুরিয়ে নিয়েছে তার থেকে। যে পৃথিবীতে একই বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে থাকা এমন কিছু স্বামী স্ত্রী আছেন, যারা স্ত্রীর পাশে শুয়েও কান্নার শব্দ শুনতে পায় না, পেলেও কনফিউশনে বলে কেঁদেছে। সে একই পৃথিবীতে ফোনের অপার পৃষ্ঠের মানুষটা তার কেউ না হয়েও, তাকে সচক্ষে না দেখেও, এতটা দূরত্বে থেকেও একদম শতভাগ নিশ্চিত হয়ে কি করে বলল, কাঁদছো কেন? তিনি কোনো কনফিউশন রাখেননি,
তিনি বলেননি কাঁদছো কি? সে সরাসরি কান্নার কারণ জানতে চেয়েছে। কিভাবে বুঝলেন তিনি সে কাঁদছে নীরবে, নিঃশব্দে? তাহলে ফোনের অপর পৃষ্ঠের মানুষটি কি করে বুঝলো? সিনথিয়া চুপ করে থাকে, চোখের জল টুপটুপ করে পড়ে। ওপাশে থাকা ইরফাদ শীতল গলায় বলে ওঠে, ভালো খারাপের সংমিশ্রণেই জীবন। খারাপ সময়ের মোকাবেলা যত শক্ত হাতে করবে ততই কষ্ট কম পাবে। ভেঙে পড়া যাবে না। জানো তো, রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। সো ডোন্ট ক্রাই। সিনথিয়ার দুঃখের সাগরে এক চিমটি ভালোর মুহূর্তের ছোঁয়া পেয়ে যেন আরও দুর্বল হয়ে পড়ে। চোখের জল বাঁধ ভেঙে গড়িয়ে পড়ে। নিজেকে সংযত করতে নিজের হাতের আঙ্গুল কামড়ে ধরে। খানিকটা সময় পর ইরফাত বলে, কিছু বলবে বলেছিলে? সিনথিয়া কান্না মুছে নেয়, স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে, আমার মনে হলো কাল রাতে এইখানে কেউ এসেছিল। মনে হয় কথার কোনো ভিডিও নেই, কিন্তু আমার তো মনে হলো মানে কেউ এসেছিল শিওর। নাইটমেয়ার হতে পারে, কিন্তু আমার তো সত্যি মনে হলো। তুমি সেফ জোনে আসো সিনথি, রাখছি। ওপাশের মানুষটার রাখছি বলা উপেক্ষা করে নির্লজ্জের মতো সিনথিয়া আবার বলো, কিন্তু আজও যদি আসে? আমার খুব ভয় করছে, দম বন্ধ হয়ে আসছে। খানিকটা দম নিয়ে আবারও বলে, এর আগে রাফির মতো আমাকেও কিডন্যাপিংয়ের চেষ্টা করা হয়েছে। দুটো মুখোশধারী মানুষ আমাকে ধরার জন্যে। হোয়াট? আমাকে ইনফর্ম করেছো? বুঝলেন তো, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। আমি তো সেদিন আপনাকে 3টা কল দিলাম, না হলো রিসিভ, আর না করলেন কল ব্যাক। আমি তো তখন নিজেকে বাঁচাতে রাস্তায় দৌড়ে বেড়াচ্ছি। একটা মেসেজও করলাম। বাবা থানায় হেল্প চেয়ে অপমানিত হয়ে গেলেন। সেদিন কোনো রকম বেঁচে ফিরলাম। তবে মরে গেলেই মনে হয় ভালো হতো। পরের দিন মান সম্মান অন্তত হারাতে হতো না আমাকে। আমি বিজি ছিলাম, কিন্তু অন্য সময়েও তো বলা যেত। এই যে আজ বললাম। ওকে, ডিটেলস বলো। মাঝরাত রিমা ফিসফিসিয়ে কথা বলছে তার বয়ফ্রেন্ডের সাথে। আজকে নিউজ দেখেছো? কি যে অদ্ভুত! কি? একটি মেয়েকে মার্ডার করে ফেলে রাখা হয়েছিল, তার হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। দেখেছি তো। আমি খুব ভয় পেয়েছি। এমন অদ্ভুত ঘটনা কখনো দেখিনি। হৃৎপিণ্ড কেন বের করে নিল বলো তো? আমি কি ডাক্তার নাকি পুলিশ বলো তো? আমি এত রহস্য বুঝি না। আচ্ছা বাদ দাও। আচ্ছা শুভ্র, এভাবে আর কতদিন থাকবো? আমরা তো একা আর ভালো লাগে না রে। এই লুকিয়ে চুরিয়ে দেখা করা। এই একটা মাস সময় দাও। এই একটা মাসের মধ্যেই সব ব্যবস্থা করব। প্লিজ সময় নিও না। সত্য কখনো গোপন থাকে না। বিকাল পেরিয়ে যাচ্ছে, আর একটু পরেই সন্ধ্যা, তারপরেই রাত। সিনথিয়া বিষণ্ণ মনে চুপটি করে গুটিসুটি মেরে বসে আছে এক বদ্ধ কুঠুরিতে। তার দম বন্ধ হয়ে আসে। মনে হয় এই বন্দি খাঁচা থেকে কবে পাখির মতো উড়াল দিতে পারবে সে, কবে মুক্ত আকাশ দেখতে পারবে। তার জীবনে কি এমন দিন কখনো আসবে, নাকি আধারের অতলের গহীনে ডুবে যাবে তার জীবনের প্রদীপ শিখা? চোখের জল উতলে পড়ে সিনথিয়ার। আর কত চোখের জল ফেলবে সে? হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে সে। গারদের ওপাশে মহিলার কণ্ঠ ভেসে আসে। তারপর একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, মিস সিনথি, আপনার পার্সেল। সিনথিয়া সাদা রঙের প্যাকেটটি খুলল। কটনের মধ্যে পিওর নীল রঙের লং কুর্তি, সাথে একটি লেডিস প্যান্ট। পায়ের কাজটায় দুটো জিপার। চোখ মুখ কুঁচকে এলো সিনথিয়ার। মনের মধ্যে সাথে চলছে কথা, কে দিল এটা? অপর পক্ষ যেন উত্তর দিল, আমরাও তাই ভাবছি, কে দিল? অবাক হওয়া চোখ দুটো উচ্চ সীমায় পৌঁছে গেল যখন আরেকটি প্যাকেট থেকে বের হলো সাদা রঙের স্লিপার। কে দিল এসব? সিমলাপুরের মতো আরও কিছু জায়গায় আরও 4টি লাশ উদ্ধার। গল্প প্রায় একই। সবগুলো লাশের হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে এবং লাশের গালে আলাদা আলাদা চিত্র আঁকা। এভাবে চিত্রগুলি ভিন্ন কথা বলে। কিছু চিত্রগুলোতে অক্ষর লেখা আছে,
যেগুলো সাজালে শব্দ গঠন হচ্ছে, শব্দগুলো যেন একই জিনিসেই ইঙ্গিত দিচ্ছে। ওইদিকে প্রত্যেক পরিবারের ভাষ্য মতে কিলার প্রথমে 17 কি 18 বছর বয়সী মেয়েদেরকে কিডন্যাপ করেন, এরপর মুক্তিপণ দাবি করেন এবং ব্ল্যাকমেল করেন। যদি মুক্তিপণ যথাসময়ে না পৌঁছায় তাহলে মেয়েদের সাথে রেপ করা হয় এবং সেই ভিডিও অনলাইনে ছাড়া হবে। ভুল করেও পুলিশকে জানানো হলে তাদের মেয়েকে চিরতরে হারাবেন। ঠিকানা ঠিক এই কারণেই অনেকেই দিয়েছেন মুক্তিপণ। এরপরও তারা তাদের সন্তান জীবিত অবস্থায় ফেরত পাননি। তাদের প্রত্যেকের কাছে ফোন কলগুলো করা হয়েছে স্প্যাম নাম্বার থেকে। দেশ জুড়ে উত্তাল এই খবরে। ভয়ে বাচ্চাদের ঘরের বাইরে পাঠাচ্ছে না অভিভাবক। আতঙ্কে কাঁপছে শহর থেকে গ্রাম। স্কুল কলেজের টিচার আসলেও আসছে না শিক্ষার্থীরা। সব মিলিয়ে প্রেশার এসে পড়েছে পুলিশদের ওপরে। গোধূলি বেলায় সিন্ধিয়ার চোখ পড়ছে। রাতে ঘুমিয়েও পরিপূর্ণ ঘুম হলো না। পরপর কয়েক রাত ঘুম না হওয়ায় চোখটা ফুলে গেছে। সিন্ধিয়া বসে বসে ঝিমাচ্ছে। এর মধ্যে গারদের ওপাশ থেকে কারোর গমগমে গলা ভেসে এলো। সিন্ধিয়া চোখ তুলে তাকায়। গারদের ওপারে মহিলা পুলিশ দাঁড়িয়ে বলছেন, মিস সিন্থি, স্যার 10 মিনিটের মধ্যে আপনাকে নিতে আসবেন। বাইরে যাওয়ার জন্য আপনি রেডি তো? কনফারেন্স রুমে টেবিল ঘিরে বসেছেন পুলিশ সদস্য প্রভাত রঞ্জন সরকার আহত গলায় বলছেন, প্রথমে এতগুলো ছেলে গুম, এরপর মেয়েদের পরপর লাশ পাওয়া যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। এর আগেও কেসটা ওভাবেই পড়ে আছে। না পাওয়া যাচ্ছে খোঁজ, না পাওয়া যাচ্ছে কোনো ক্লু। এভাবে তো চলতে দেওয়া যাবে না। কি মনে হচ্ছে তোমাদের, এসব কোনো সিরিয়াল কিলারের কাজ? সকলে নীরব হয়ে বসে আছেন। তার মধ্য থেকে জাবির শান্ত গলায় উত্তর দিল, স্যার, পার্সোনালি আমরা যা মনে হচ্ছে এইবারের কেসটার উদ্দেশ্য খুন। রিজভি শিকদারের পাল্টা প্রশ্ন, তাহলে মুক্তিপণ কেন চেয়েছে? জাবিরের প্রতি উত্তর, উদ্দেশ্য যদি খুনই হয় তাহলে মুক্তিপণ নেওয়ার পরও কেন কাউকে জীবিত ফেরত দেওয়া হলো না? সবাই ভেবে দেখলেন যুক্তি আছে কথার। প্রভাত রঞ্জন সরকার জাবিরকে বলেন, হ্যাঁ। জাবিরের আত্মনির্ভরশীল শান্ত গলা, স্যার, আমার মনে হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার। একজনের 5 জন গার্লফ্রেন্ড থাকবে, তাই না কি? একে একে সবাইকে ওপরে পাঠাচ্ছে। 5 জনের মধ্যে একজনও মনের মতো ছিল না। রিজভি হাস্যকর গলা। জাবির দাঁতটা শক্ত করে বলে, হাসার মতো কি বললাম? হতেই তো পারে সবগুলো খুন একজনই করেছে, মানে কিলার একজনই, তবে খুন করাচ্ছে অন্য মানুষ। কিলারের পেমেন্ট হিসাবেও মুক্তিপণও নিতে পারে। কি বলতে চাচ্ছেন? যে সকল ছেলেরা মেয়েদের দ্বারা প্রতারিত হয়েছে তারা রেগে গিয়ে কোনো সিরিয়াল কিলারকে দিয়ে খুন করাচ্ছে। রিজভির চাপা হাসির গলা শুনে দাঁত চেপে জাবির বলল, আপনিও কি এমন প্রতারণার শিকার হয়েছিলেন নাকি? কাউকে মেরে টেরে দিয়েছেন নাকি? না হলে এমন প্ল্যান মাথায় আসে কি করে? দাঁত কেলিয়ে হাসে রিজভি শিকদার। জাবির রেগে উঠে বলে, হতে পারে না। এই জেনারেশনে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে মেরে যায়। গ্রুপ প্রস্তাবে রাজি না হলে প্রকাশ্যে অ্যাসিড মারে। তাহলে এমন ঘটনায় হাসার কি আছে? রিজভি শিকদার আবারও ঠোঁট টিপে হাসে। এমন ঘটনায় রেগে যায় জাবির। চোখ গরম করে বলে, এভাবে হাসার কি হলো? আর ইউ ম্যাড? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি যেরকম বর্ণনা করছেন তাতে সবাই আপনাকেই সাইলেন্ট। প্রভাত রঞ্জন সরকারের গমগমে গলা। কনফারেন্স রুম পানির ন্যায় ঠান্ডা হয়ে গেছে। তিনি আবারও বলেন, এখানে সবার মতামত নেওয়া হচ্ছে। যে যেই অ্যাঙ্গেল থেকে কেসটি দেখছেন তার মতামত প্রকাশের পূর্ণ অধিকার আছে। আপনারা প্রাইমারি স্কুলের বাচ্চাদের মতো আচরণ করবেন না। ভুলে যাবেন না আপনাদের পরিচয়। তিনি ইরফাদের দিকে দৃষ্টি ফেললেন। ইরফাদ হাতের ফোনটা মন দিয়ে দেখছেন। প্রভাত রঞ্জন সরকার তখন বলেন, ইরফাদ, তুমি কিছু বলছো না যে? হাতের ফোনটা সাইডে রাখলো ইরফাদ। কিছুক্ষণ সময় নিল, তারপর বলল, আমার মনে হচ্ছে কিলার আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছে। যেমন? আমাদের উদ্দেশ্য কিলারকে ধরা,
আর কিলারের উদ্দেশ্য আমাদের চোখকে ফাঁকি দেওয়া। এই সকল চিত্র, শব্দ, ক্লু কিলার নিজেই রেখে গেছে, যাতে করে অন্য একটি গল্প তৈরি হয় আর আমরা কেস ওই দিকেই ডাইভার্ট করি। তোমার কি মনে হচ্ছে, খুন নাকি মুক্তিপণের উদ্দেশ্যে কিডন্যাপিং? উদ্দেশ্য যাই হোক, গন্তব্য হলো কিলারকে ধরা। আমাদের কোনো দিকে না গিয়ে কে করলো তার দিকে ফোকাস করা উচিত, কারণ কিলার আটক হলে গল্প এমনি বেরিয়ে আসবে। উদ্দেশ্য না জানলে গন্তব্যে পৌঁছাবো কী করে? উদ্দেশ্য জানার চেয়ে গন্তব্যে পৌঁছানোর রাস্তা বেশি সহজ। এই সব ক্লুর দিকে ফোকাস না করে আমাদেরকে কিলারকে খুঁজে বের করতে হবে। ইরফাদ সাইডে থাকা ফোনটি হাতে তুলে নেয়, তারপর উল্টো করে ধরে, লাশের গায়ের চিত্রগুলো দেখায়। চিত্রগুলো ভালোভাবে দেখুন, চিত্রগুলোই রহস্য। চিত্রগুলো এত ছোট আর নিখুঁত করে আঁকা যে কেউ এই ধরনের চিত্র আঁকতে পারে না। অবশ্যই কিলার প্রফেশনাল আর্টিস্ট। জাবির? ইয়েস স্যার। ওই সকল এলাকার আশেপাশে প্রফেশনাল আর্টিস্টদের একটা লিস্ট তৈরি করবে আর পোস্টমর্টেম রিপোর্টটা চেক করে জানাবেন মৃত্যুর ঠিক কী কারণে হয়েছে। জি স্যার। গোধূলি বেলায় ধূসর রঙের প্রাইভেট কারটি আপন গতিতে রাস্তার গরম ধুলো উড়িয়ে ছুটে চলেছে। কখনো ধীর গতিতে, কখনো দ্রুত গতিতে ছুটেছে। পাশাপাশি বসেছে ইরফাদ ও সিনথিয়া। ইরফাদ চুপচাপ গাড়ি চালাচ্ছে আর বাইরের লুকিং গ্লাসে চোখ রাখছে। সিনথিয়া নিস্তব্ধ নিশ্চুপভাবে বসে আছে। ইরফাদ ধীর গলায় বলে, সেদিন যে লোকগুলো তোমার উপরে অ্যাটাক করেছিল, ওই লোকেশন মনে আছে তোমার? সিনথিয়া মাথা নাড়ে, তারপর নীরব গলায় বলে, আমার ফ্রেন্ডের বাসার আশেপাশেই রাস্তাটা। চিনবে? আশা করি চিনব, কিন্তু মেইন রোডের পরে ওই গলিগুলোতে গাড়ি ঢুকবে না তো? নো প্রবলেম, হেঁটেই যাব। যেখানে তোমার উপরে অ্যাটাক হয়েছিল ওই স্পট চেনালেই হবে। ইরফাদ সিনথিয়ার দেখানো লোকেশনের দিকে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে। সিনথিয়া গাড়ির স্বচ্ছ গ্লাস ভেদ করে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যাতে করে জায়গাটি চিনতে ভুল না হয়। খানিকটা এগিয়ে গিয়ে ইরফাদ গাড়িটি ধীর গতিতে চালায়। ধীর গতিতে রাস্তার মোড় নিতেই সিনথিয়া তড়িঘড়ি করে বলে ওঠে, রাখুন রাখুন। ইরফাদের সাথে সাথে ব্রেক করে, তারপর বলে, এখানে? সিনথিয়া মাথা নাড়ে, ওই তো সামনের গলি। ইরফাদ পুনরায় জিজ্ঞাসা করে, শিওর? এই রাস্তার শেষের গলি দিয়ে অনেক দূর চলে গিয়েছিলাম। ইরফাদ গাড়িটি গলির সামনে দাঁড় করায়, পকেট থেকে ফোনটা বের করে ডায়াল করে। জাবির, একটা এরিয়ার ফুটেজ চেক করতে হবে। রেহানকে ইনফর্ম করো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। এই পুরো এলাকার সমস্ত ফুটেজ দ্রুত চেক করে আমাকে জানাবেন। ওকে স্যার। ফোন কেটেই চওড়া রাস্তার এক পাশে গাড়িটা পার্ক করে ইরফাদ। গাড়ি থেকে নেমে গলির দিকে এগিয়ে যায় ইরফাদ। একবার ভালোভাবে চোখ বুলিয়ে নেয় পুরো জায়গাটায়, তারপর পুনরায় গাড়িতে উঠে বসে। সিনথিয়া তখন এক মনে এক দৃষ্টিতে সাইড গ্লাসে তাকিয়ে আছে। ইরফাদ সিনথিয়ার দৃষ্টির দিকে লক্ষ্য করে। একটা মিডিয়াম সাইজের দোকান, দোকানের মালপত্র, এক পাশে চায়ের জন্য ছোট্ট ব্যবস্থা। দোকানের সামনে বেঞ্চ পাতা, কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে। তাদের চোখ দেওয়ালে টানানো বিশাল আকৃতির টিভিতে আটকে আছে। টিভি দেখার ফাঁকে ফাঁকে কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে, কেউ বা উচ্চস্বরে কথা বলছেন। তাদের কথোপকথনের মূল বিষয়টি টিভিতে দেখানো খেলা। আর সিনথিয়া লোকেশনের ফাঁক ফোকর দিয়ে দেওয়ালে টানানো টিভিতে চোখ বুলিয়ে দিয়ে যাচ্ছে। চোখ সরালেই যেন বিশেষ কিছু মিস হয়ে যাবে। সিনথিয়া বারবার গাড়ির সাইড গ্লাসে হাত দিয়ে নিচের দিকে টানছে। গ্লাসটি যেন বাধা হয়ে দাঁড়িয়েছে তার চোখের ওপরে। ইরফাদের সাইড গ্লাস নামিয়ে দেয়। সিনথিয়ার অন্যদিকে কোনো মনোযোগ নেই, তার দৃষ্টি সেই বিশাল আকৃতির টিভির দিকেই নিবদ্ধ। মহা আগ্রহ নিয়ে সে ক্রিকেট খেলা দেখছে। সিনথিয়ার সমস্ত মনোযোগ টিভির স্ক্রিনে। শক্ত হাতে ব্যাট ধরে আছে ক্রিকেট ক্যাপ্টেন তীর্থ। বোলার বল নিয়ে এগিয়ে আসছে। সিনথিয়া যেন সমগ্র কিছু ভুলে বসেছে।
ফুল টাচ বল তীর্থ ব্যাট দিয়ে সজোরে আঘাত করে, তাতেই বল বাউন্ডারি পার। সিনথিয়া চরম উচ্ছ্বাসে গাড়ির সিট থেকে একবার লাফিয়ে ওঠে। সমগ্র ভালো লাগা, উচ্ছ্বাস, আনন্দ যেন তার হাতের মুষ্টিতে ধরা দেয়। সব কিছু ভুলে আনন্দটুকু প্রকাশ করতে মুষ্টি মেয়েও হাতটি ওপরে উঠিয়ে ঝাঁকিয়ে বলে, ইয়েস ইয়েস। কয়েকটা দিন পরিচয়ে মেয়েটিকে এত উচ্ছ্বাসিত হতে দেখা যায়নি একবারের জন্যেও। সব সময় গম্ভীর নিস্তব্ধই বিরাজ করে তার মাঝে। যাক, বাইরে নিয়ে আসাটা এই দিক দিয়ে সার্থক। সিনথিয়া পাশ ফিরতেই চোখে চোখ পড়ে ইরফাদের দিকে। সে তো দিন দুনিয়া ভুলে গিয়েছিল কিছুক্ষণের জন্য। ইরফাদের চাহনি দেখে সিনথিয়া নিজেকে পাগলা গারদ মনে হচ্ছে। আচ্ছা, কোন আক্কেলে সে এইরকম লাফালাফি করলো? নিজের কাজে লজ্জায় চোখ ফিরিয়ে নেয় সিনথিয়া। ইরফাদ স্টিয়ারিং ঘোরায় এই দিকে লজ্জা, আর অন্যদিকে খেলা দেখতে না পাওয়ার জন্য মনটা খারাপ হয় সিনথিয়ার। বদ্ধ কুঠির থেকে বের হয়ে এই আলো বাতাস আর স্বস্তির নিঃশ্বাস নিতে পেরে সে তো ভুলেই বসেছিল তার ঠিকানা কোথায়। মুখটা মেঘের মতো কালো হয়ে আসে তার। 5 আঙ্গুলে ভর দিয়ে কপালটা ঠেকিয়ে চুপচাপ বসে থাকে সিনথিয়া। এদিকে নিজের পার্সোনাল ফোনটা সিনথিয়ার দিকে এক হাতে এগিয়ে দেয় ইরফাদ। শান্ত গলায় বলে, ধরো। সিনথিয়া চোখ তুলে তাকায়। ইরফাদের হাতে থাকা ফোনটির স্ক্রিন জুড়ে ক্রিকেট খেলা চলছে, আর ফোনটি তার দিকেই বাড়িয়ে দিচ্ছে ইরফাদ। অবাকের উচ্চ সীমানায় পৌঁছে চোখ দুটো প্যাঁচার মতো গোল গোল আকৃতির হয় তার। আপনা আপনি খুলে যায় ওষ্ঠযুগল। একজন এসপি তার দিকে নিজের পার্সোনাল ফোন এগিয়ে দিচ্ছে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে ইরফাদের বাবা, সাথে তার বন্ধুর ছেলে সাজিদ। কথার ফাঁকে তার বাবা উঠে গিয়ে ইভার ঘরে যায়। ইভা, হ্যাঁ বাবা বলো, কফি করে দিতে পারবে? সাজিদ এসেছে তো। নামটা শুনেই ইভার মুখটা কালো হয়ে যায়। এই লোকটাকে তার অসহ্য লাগে, তবুও ইভা বাবার সামনে মিষ্টি মুখে মাথা নাড়ায়। হ্যাঁ বাবা, আসছি। বাবার সামনে সাজিদের সাথে খারাপ ব্যবহার করার সাধ্য তার নেই। অন্যদিকে অতিথিকে খাবার দিতে কার্পণ্য করতে পারে না সে। শুধু কফি দিতে বললেই কি শুধু কফি দেওয়া যায়? কিচেনে ঢুকে বেশি করে চিজ দিয়ে পাস্তা রেডি করে ফয়েল পেপারে ঢেকে এক হাতে ওভেনে বেক করতে দেয় ইভা। আরেক দিকে ফ্রোজেন করা মোমোগুলো রেডি করে পিরিসে গোল করে সাজিয়ে মাঝখানের ছোট্ট ফাঁকা জায়গাটায় বসিয়ে দেয় স্পেশাল সসের গোল আর ছোট্ট পেয়ালাটা। ওভেন থেকে পাস্তা বের করে ট্রেতে তুলে নেয়, সাথে দুটো স্পুন। দুটো মগে কফি ঢেলে নিয়ে সোজা চলে যায় ড্রয়িং রুমে। গিয়ে দেখে তার বাবা ড্রয়িং রুমে নেই। টুম্পা বসে আছে সাজিদের কোলে। চোখাচোখি হয়ে যায় দুজনের। ইভার চোখের ইশারায় টুম্পাকে বলে, নামো। টুম্পা দেখেও যেন দেখে না। সাজিদকে টুম্পা খুব বেশিই পছন্দ করে, এটাই তার সবচেয়ে অপছন্দ। কিন্তু মেয়ে তো এই বিষয়ে পুরাই একরোখা। সাজিদ আসলেই তার কোলে চড়ে বসে। ইভা না পারে মেয়েকে দমিয়ে রাখতে, আর না পারে সাজিদের আশা বন্ধ করতে। ওপাশ থেকে সাজিদের শান্ত ক্ষীণ গলা ভেসে আসে, কেমন আছো? ইভার কথা বলার প্রবল ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও সে মাথা নাড়ে। সাজিদ আবার বলে, আমাকে জিজ্ঞাসা করলে না? ইভা মুখে তালা মেরে থাকে। যাই বলুক, সে আর কথা বলবে না। সাজিদ বাঁকা হেসে বলে, উত্তরটা পেলাম না কিন্তু। ওই যে 3 বছর আগে থেকে যা জানতে চাচ্ছি। ইভা দাঁতে দাঁত চেপে বলে, এক কথা কতবার বলবো? আপনি কবে বুঝবেন? আর কবে বুঝবেন বলেন তো সাজিদ ভাই? আর কতবার আপনাকে বারণ করার পরও আপনি আসবেন এসব বলবেন? যতদিন না তুমি সম্মতি দিবে। এত নির্লজ্জ মানুষ হয়? ভালোবাসলে মানুষ উন্মাদ হয়ে যায় ইভা। একটা বিবাহিত মেয়েকে কিভাবে ভালোবাসা যায়? তুমি কি বিবাহিত? আমি কি অবিবাহিত? আমার কাছে তুমি শুধুই ইভা। বিবাহিত অবিবাহিত ডিভোর্সি এগুলো ডাজন্ট ম্যাটার। মুখে অনেক কিছুই বলা যায়, মুখের কথা বাস্তবে রূপ দিতে হলে তোমার সম্মতি দরকার। একবার হাতটা ধরেই দেখো না। চুপ করুন সাজিদ ভাই, আমার মেয়েটা বড় হচ্ছে, ও বুঝতে পারে। ওর সামনে এইসব বলবেন না প্লিজ। সাজিদ টুম্পাকে বুকের মধ্যে চেপে ধরে।
ক্ষীণ শ্বাস ভেতরে টেনে নেয়, তারপর বলে, সম্মতি দিলে মেয়েটা খুশিই হবে ইভা, তুমি একবার সুযোগ তো দাও। ইভা টুম্পাকে জোর করে টেনে টুনে কোলে নেয়, তারপর বিরক্ত গলায় বলে, পাগল নাকি? ছাইরঙা মেঘ ক্রমেই যেন রূপান্তরিত হচ্ছে ঘন কালো মেঘে। পরিষ্কার আকাশ তলিয়ে যাচ্ছে ঘন কালো মেঘের আড়ালে। কিছুক্ষণ আগেও আকাশের বুকে এক ফালি চাঁদ মাথা চাড়া দিয়ে উঠেছিল, তাও এখন মেঘের আড়ালে হারিয়ে গেছে। বৃষ্টির ফোঁটাগুলো বিন্দু আকার থেকে ভারী বর্ষণে রূপ নিয়েছে। রাস্তার মানুষগুলো দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। রাস্তা জুড়ে এখন শুনশান নীরবতা বিরাজ করছে। বাঘের গর্জনের মতো বজ্রধ্বনি আর বিদ্যুৎ চমকানোর আলোয় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ধরণী। এর মধ্যে দিয়ে চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে ইরফাদ। সিনথিয়াও বসে আছে আগের মতোই চুপচাপভাবেই। গাড়ি কোন দিক দিয়ে চলছে তা যার জানা নেই। ইরফাদ ঠিক কী কারণে তাকে বাইরে নিয়ে এসে তাও তার জানা নেই। এখন তারা কোথায় যাচ্ছে তাও সে জানে না। জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করছে না। তার শুধু অনুভব হচ্ছে স্বস্তি পাচ্ছে, মন ভরে শ্বাস নিতে পারছে। এই কয়দিনে দম বন্ধকর পরিবেশে থাকতে থাকতে সে যে পাগল প্রায় হয়ে গেছে। তাই আজ গন্তব্য জানার প্রয়োজন নেই তার, সময় জানার ইচ্ছে নেই, কখন ফিরবে তাও জানার ইচ্ছে নেই। কিছুই জানতে চায় না সে। আবহাওয়ার পরিবর্তন ও গাড়িতে চলা এসির জন্য হঠাৎই একরাশ ঠান্ডা ঝেঁকে ধরল সিনথিয়াকে। শীত লাগা শুরু হয় সিনথিয়ার। নিজেকে গুটিয়ে নিয়ে জড়সড় হয়ে বসেছে সে। ইরফাদের পূর্ণ দৃষ্টি সামনের দিকে, ফাঁকা রাস্তা। বৃষ্টির ভারী ফোঁটাগুলো গাড়ির কাচের ওপরে খেলা করছে। এক ফোঁটা পানি টুপ করে পড়ে, আবারও ছিটকে উঠছে। এভাবেই বৃষ্টির প্রতিটি ফোঁটা গাড়ির কাচের ওপরে আবছা হয়ে আসছে গ্লাস। গাড়ির ওয়ালপেপারে ভারী বর্ষণের ছাপ মুছতে বৃহত্তাকার গতিতে ওঠানামা করছে। সিনথিয়ার আরও জড়সড় হয়ে বসে। গাড়ির ভেতর কোনো আলো জ্বলে নেই। আকাশ ফেটে বের হওয়া আলোর ঝলকানিতে কিছুক্ষণের জন্য আলোকিত হয়েছে গাড়ির ভেতর। সিনথিয়া অনেকটাই কাঁচুমাচু হয়ে বসে আছে, আর চোখে দেখে ইরফাদ। তারপর শীতল গলায় বলে ওঠে, আরে ওকে? সিনথিয়া তৎক্ষণাৎই ইরফাদের দিকে তাকায়, ক্ষীণ স্বরে বলে ওঠে, হুম। আনিজি লাগছে? সিনথিয়া মাথাটা মৃদু ঝাঁকিয়ে বলে, না। ভয় পাচ্ছ? শব্দটি শুনে প্রথমবারের মতো সিনথিয়ার মাথায় আসে। এই শুনশান নীরব রাস্তা। কয়টা বাজে তাও জানা নেই। তার উপর ঝুম বৃষ্টি। রাস্তাঘাট প্রায় ফাঁকা। কি কারণে? আর কোথায় যাচ্ছে তাও জানা নেই। গাড়িতেও আলো নেই। এই আবছা আলোয় পাশে বসে আছে স্বল্প দিনের পরিচিত একজন বলিষ্ঠ পুরুষ। ভাগ্যের নির্মম পরিহাসে অন্য পুরুষের প্রতারণার জালে বিশ্বাস, ভরসা, ভালোবাসা, মানসম্মান সব হারিয়ে বসে আছে সে। এক নম্র ভদ্র মুখোশধারী পুরুষের মায়াজালে ফেসে যাওয়া মানবীর এই আধারে অন্য পুরুষের পাশে বসে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু তার ভয় তো দূর। ভয়ের কথাটাও একবার মনে হলো না। তার কি ভয় পাওয়া উচিত ছিল না? এতটা পথ পাড়ি দেওয়ার পরও কেন এই কথাটি তার মাথায় আসলো না? কি ভয় লাগছে? সিনথিয়া মাথা দিকে নাড়িয়ে বলে, না। আবছা আলোয় আবারও ভেসে আসে হিমশীতল পুরুষালী গলা। লাইট অন করব। সিনথিয়া এইবার দোটানায় পড়ে। তার এই মুহূর্তে কি বলা উচিত? হ্যাঁ বললে ইরফাদ কি ভাববে? আর না বললেই বা কি ভাববে? কিছুক্ষণ মনের সাথে বোঝে সিনথিয়া। তার আলো না থাকাতেই ভালো লাগছে। সবকিছু ভালোভাবে অনুভব করতে পারছে। আলো জ্বালালেই বরং তার সংকোচ হতো। সে প্রথমবার নিজের ভালোলাগার দিকটাকে গুরুত্ব দিল। তারপর মাথা ঝাঁকিয়ে মুখে বলল, এরকমই ভালো লাগছে। বলেই আবার নিস্তব্ধতায় ডুবে যায় সিনথিয়া। ইরফাদ এসি অফ করে। তার আবার হিম শীতল গলা। তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? কি কারণে নিয়ে যাচ্ছি একবারও তো জিজ্ঞেস করলে না? সিনথিয়া উত্তর দিতে পারে না। এর কোনো উত্তর তার কাছে নেই।
সে শুধু জানে তার স্বস্তি লাগছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। এর বাইরে তার কিছু জানার নেই আজ। আজ তার কোনো ভয় কাজ করছে না, সংকোচও হচ্ছে না। কিন্তু কেন? সে উত্তর তার কাছে নেই। রাফির সাথে কখনো রাতে কোথাও যাওয়া হয়নি, খুব বেশি সময় কাটানো হয়নি। প্রেমিক হওয়া সত্ত্বেও বুকের মধ্যে একটা ভয় কাজ করত, যদি কোনো অঘটন ঘটে। কিন্তু সেই ভয়টাও অল্প দিনের পরিচিত পুরুষের পাশে বসে হচ্ছে না। কেন? সে উত্তর তার কাছে নেই। সে ধীর গলায় উত্তর দেয়, প্রয়োজন ছাড়া। একজন এসপি জেলখানার আসামিকে নিয়ে কোথাও যায়? বাহ, ভালোই তো লজিক দিলে। আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে জানো না। পিচ্চি মেয়ে। সিনথিয়া আবছা আলোতে নিজের দিকে তাকায়। কোন অ্যাঙ্গেলে তাকে পিচ্চি মনে হয়? 22 চলে তার বয়স। 5 ফিট 3 ইঞ্চি মেয়েকে কি করে পিচ্চি লাগে? অনেকটা পথ যাওয়ার পর গাড়ি থামায় ইরফান। পকেট থেকে ফোন বের করে, তারপর একটি নম্বরে ডায়াল করে ধীর গলায় বলে, চেক ইনবক্স। তারপর আবার গাড়ি স্টার্ট দেয় ইরফান। 30 মিনিট পর গাড়ি রাস্তার সাইডে পার্ক করে। আগের নম্বরে কল দিয়ে বলে, রেডি? জি স্যার, 2 মিনিটের মধ্যে আসছি। 2 মিনিটের মাথায় একজন ওয়েটার আসেন। ইরফাদের গাড়িটি একদম রেস্টুরেন্টের কাছাকাছি দাঁড় করানো। গাড়ির সাইড ডোরটি খুলে দেয় ইরফাদ। একজন ওয়েটার ইরফাদের সাথে কুশল বিনিময় করেন। পূর্ব পরিচিত তা বোঝাই যাচ্ছে। ওয়েটারের হাতে একটি ট্রে। হাতে থাকা ট্রে ইরফাদের দিকে এগিয়ে দেয়। ইরফাদ ট্রে কোলের উপরে তুলে নেয়। তারপর এক হাতে গাড়ির দরজা টেনে বন্ধ করে দেয়। ওয়েটার বলেন, স্যার, ম্যাডামকে নিয়ে ভিতরে বসতেন। নো থ্যাঙ্কস। ওয়েটার চলে যায়। ট্রেতে থাকা স্যুপের পেয়ালার চারপাশে রুমালে পেঁচিয়ে নেয় ইরফাদ। তারপর সিনথিয়ার দুহাতের মাঝখানে দেয়। ধরো, সাবধানে। সিনথিয়া 10 আঙ্গুলের আলিঙ্গনে ধরে উষ্ণ রুমালে পেঁচানো পেয়ালা। গরম হয়ে ওঠা শুভ্র রুমালের উষ্ণ স্পর্শে সিনথিয়ার হিমশীতল হাত দুটো যেন প্রাণ ফিরে পায়। গরম ধোয়া ওঠা থাই স্যুপের লোভনীয় দৃশ্য, সাথে মাশরুম স্পাইসি চিকেন আর অনথন। তবে খাওয়ার চেয়ে এই ঠান্ডা ঠান্ডা অনুভূতির মধ্যে স্যুপের উষ্ণ পেয়ালা ধরে সিনথিয়ার বেশ আরাম লাগছে। এই ভেজা ভেজা আবহাওয়া, একটু উষ্ণ আঁচের যে ভীষণ প্রয়োজন ছিল তার ইরফাদ বুঝল কি করে? সে কি সব বুঝতে পারে? এই বৃষ্টি ভেজা দিনে কাঁথা মুড়িয়ে শুয়ে আছে রিমা। ফিসফিসিয়ে প্রিয় মানুষের সাথে কথা চালিয়ে যাচ্ছে। শুভ্র, কাল একটি রিকোয়েস্ট রাখবে আমার? বলো। অনেক দিন হলো তোমার সাথে মিট করি না। কাল একবার আসবে। ভেবে দেখব। তোমার কি আমার জন্য মায়া লাগে না? কি মনে হয় তোমার? তুমি অনেক নিষ্ঠুর, পাষাণ। না হলে কি আর দেখা না করে থাকতে পারো? তাই। হুম, দেখা করলে মায়া বাড়ে। তখন দূরে থাকতে কষ্ট হয়। দূরে থাকতে বলে কে? আর একটা মাস, তারপরেই অপেক্ষার দিন শেষ। আর একটু ধৈর্য ধরো। ঝুম বৃষ্টি, ঘন অন্ধকার রাস্তা। রাস্তার ধারে লম্বা লম্বা গাছ। বিদ্যুৎ চমকানোর আলোয় দেখা যাচ্ছে দমকা হাওয়ায় গাছের ডগা এপাশ ওপাশে হেলে পড়ছে। আর মধ্য দিয়ে গাড়িটি যেন আপন গতিতে ছুটে চলেছে। তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সিনথিয়া জানে না। সে শুধু নিষ্পলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। রাস্তাটি মনে হচ্ছে কোন গ্রামের। শহর থেকে গ্রামের রাস্তায় চলে এসেছে গাড়ি, অথচ সিনথিয়ার কোন হেলদোল নেই। সে যেন নিশ্চিন্ত, শতভাগ নিরাপদ। কোথায় থেকে আসছে এত বিশ্বাস, এত ভরসা? তা তার জানা নেই। তার শুধু মনে হচ্ছে গাড়ি না থামুক, গাড়ি চলুক অনন্তকাল। সাথে সাথেই ইরফাদ গাড়ি থামায়।
সিনথিয়া ইচ্ছেতে ভাটা পড়ে। ইরফাদ একটা ছাতা হাতে গাড়ির দরজা ঠেলে বাইরে বের হয়। সিনথিয়া সেদিকেই তাকায়। ইরফাদ সিনথিয়াকে বলে, খুব ইম্পর্টেন্ট কাজ, 5 মিনিট বসো। হ্যাঁ। সিনথিয়া মাথা নাড়ায়। ছাতা হাতে দূরে দাঁড়ায় ইরফাদ। তারপর প্রভাতরঞ্জন সরকারের নাম্বারে ডায়েল করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরফাদ, সব ঠিক আছে? জি স্যার। কিন্তু তোমার প্ল্যান এতে কোনো কিছু পাওয়া যায়নি। প্ল্যান বি ট্রাই করো। জি স্যার। আর কোনো তথ্য পেয়েছ? স্যার, যা গেস করেছিলাম তাই হয়েছে। থানার বাইরে থেকেই একটা গাড়ি পিছু নিয়েছিল। পুরো জার্নিতে গাড়িটি আশেপাশেই ছিল। সিনথিয়ার সাইড গ্লাস ওপেন থাকায় তাদের তীক্ষ্ণ দৃষ্টি সিনথিয়ার উপর ছিল। বিষয়টি পুরোপুরি নজরে আসায় আমি গাড়ি স্লো মোশনে রাখি। এতে পেছনের গাড়ি সামনে চলে যায়, তারপর আমি তাদের পিছু নেই। খানিকক্ষণ যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ির নম্বর রেখেছি। তবে প্রশ্ন হল, আজ যে সিনথিয়া লকআপের বাইরে তা তারা জানল কি করে? এমন তো নয় যে সারাদিন মেয়েটির খোঁজেই তারা বসে থাকে। তার মানে দাঁড়াচ্ছে, লকআপের দায়িত্বরত কেউ সিনথিয়ার সব নিউজ বাইরে পাঠায়। আমাদের তাকে খুঁজে বের করতে হবে। ওকে, এদিকটা আমি দেখছি। তুমি প্ল্যান বি ট্রাই করো। অল দ্য বেস্ট। ওকে স্যার। ইরফাদ পুনরায় গাড়িতে বসে একটানে পার হয়ে যায় অনেকটা পথ। তারপর আবার গাড়ি দাঁড় করাই। বৃষ্টি থামার কোনো নাম নেই, যেন এই বৃষ্টির পথ শেষ হবার নয়। ইরফাদ একটা ব্যাগ থেকে ছোট ফ্লাক্স বের করে। পাশাপাশি সিনথিয়াকে বলে, কফি খাবে? সিনথিয়া পাশ ফিরে তাকায়। তার উত্তরের অপেক্ষা না করেই ইরফাদ গাড়ি থেকে নামে। ইরফাদ সিনথিয়ার পাশের দরজা খুলে দেয়। মাথার ইশারায় বাইরে বেরিয়ে আসতে বলে ইরফাদ, কাম। সিনথিয়া কিছুক্ষণ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ঝুম বৃষ্টিতে বাইরে কেন যেতে হবে? তারপর বেশি কিছু না ভেবেই বাইরে বের হয়। আরেকটি ছাতা সিনথিয়ার দিকে বাড়িয়ে দেয় ইরফাদ। সিনথিয়া ছাতা হাতে সাবধানে পা ফেলে ইরফাদের দেখানো পথ অনুসরণ করে। পিছঢালা ভেজা রাস্তার কোণা ঘেঁষে দাঁড়ায় সে। রাস্তার ধার ঘেঁষে অসংখ্য সারি সারি গাছ। বাতাসে দুলছে ডালপালা। রাস্তার পাশেই খাল। বৃষ্টির ফোঁটাগুলো খালের পানিতে লাফালাফি করছে। আকাশ থেকে ক্ষণে ক্ষণে আসা আলোতে এইটুকুই দেখতে পেয়েছে সিনথিয়া। ইরফাদের চোখের ইশারায় আরেকটু কোণা ঘেঁষে দাঁড়ায় সিনথিয়া। ইরফাদ শান্ত গলায় বলে, ছাতাটা ক্লোজ করে আমাকে দাও। সিনথিয়া ইরফাদের কথা মতো কাজ করে। ইরফাদ ছাতাটা রাস্তার উপর রাখে। তারপর আবার শীতল গলায় বলে, জুতো খুলে সাইডে রাখো। আর কফি মাগ টানাও। সিনথিয়া জুতা খুলে সাইডে রাখে। কফির শূন্য মগটা হাতে নেয়। মাথার উপর ছাতা ধরে আছে ইরফাদ। বৃষ্টির ছাট তির্যক ভাবে পোড়ায় ভিজছে দুপায়ের পাতা। বরফ সিক্ত পানির স্পর্শে কেঁপে ওঠে সিনথিয়া। ইরফাদ ফ্লাক্স থেকে গরম কফি ঢালে সিনথিয়ার হাতে থাকা কফি মগে। ধীর গলায় বলে ওঠে, চোখ বন্ধ কর। সিনথিয়া কোনো কিছু না ভেবেই চোখ জোড়া বন্ধ করে নেয়। কারণ জানা নেই। সে শুধু জানে ভালো লাগছে ভীষণ। পেছনে থেকে ইরফাদের বরফ শীতল গলা। মনে কর, নিস্তব্ধ নির্জন ঝুম বৃষ্টির রাতে তুমি একা এখানে দাঁড়িয়ে আছো। সিনথিয়া অনুভব করে, মাথার উপর কান্নারত খোলা আকাশ, নির্জন নিস্তব্ধ রাস্তায় কোন ছাতার ওপরে অনবরত পড়তে থাকা ঝুম বৃষ্টির টুপটাপ শব্দ। পায়ের উপরে পড়তে থাকা বৃষ্টির শীতল স্পর্শ। হাতের মধ্যে ক্রমেই বেড়ে যাওয়া উষ্ণ অনুভূতি।
হৃদয় ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ বাতাস। সিনথিয়ার শ্বাস ঘন হয়ে আসে। এত সুন্দর অনুভূতির সাথে এই প্রথম সাক্ষাৎ তার। পেছনে থেকে ভেসে আসা ইরফাদের গলা আবারও হিম শীতল। লম্বা শ্বাস নাও তো। ইরফাদের কথা মতো সিনথিয়া লম্বা করে শ্বাস টেনে নেয়। সিনথিয়ার ভিতরের আনাচে কানাচে একটা শীতল অনুভূতিতে ভরে ওঠে। শরীর হয়ে ওঠে হিম শীতল। পা থেকে মাথা অবধি শিরশিরিয়ে ওঠে। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশে এমন অনুভূতি তার জীবনে এই প্রথম। অজানা কারণে শরীর হিম হয়ে আসে। সিনথিয়া ওধরের স্পর্শে শুষে নেয় ধোয়া ওঠা উষ্ণ তেতো স্বাদের কফি। ভেতর থেকে একটা চাঙা অনুভূতি ধরা দেয়। এত ভালো কোনোদিন তার লাগেনি। তারপর মণিমুগ্ধকর শান্ত নীরব পরিবেশে চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শোনে। ফ্ল্যাশব্যাক। সেদিন রাতে হঠাৎ ইরফাদের ফোনে ফোন আসে। ফোন করেন গার্ডদের দায়িত্বরত বিশ্বস্ত একজন মহিলা পুলিশ। স্যার। বলুন। মিস সিনথিয়ার হাতে একটি চিঠি দেখা গেছে। তিনি খুব চুপি চুপি সেই চিঠি পড়তে চেয়ে আমার চোখাচোখি হয়েছেন। আমার চোখের আড়ালে এই চিঠি মিস সিনথিয়ার হাতে পৌঁছে দিয়েছে কেউ। কে বা কারা সাহায্য করছে জানি না। তবে চিঠিটা পড়ার পর মেয়েটি দীর্ঘ সময় চুপচাপ বসেছিল। আমার মনে হলো বিষয়টি আপনাকে জানানো উচিত। চিঠিটা কোনোভাবে নিতে পারবেন। তবে মেয়েটিকে জানতে দেয়া যাবে না। জানিয়ে নেয়াটা সহজ। তবে না জানিয়ে নেওয়াটা তো টাফ স্যার। ওকে। আপনার কিছু করতে হবে না। যা করার আমিই করব। আপনি শুধু হেল্প করবেন। সেদিন চুপি চুপি কারাগারে ঢুকেছিল ইরফাদ। দায়িত্বরত পুলিশের সহযোগিতা নিয়েও চিঠি হাতে পায়নি সে। আজ সিনথিয়াকে কারাগারের বাইরে নিয়ে আসার প্রথম উদ্দেশ্য ওই চিঠি। প্ল্যান এ। সিনথিয়াকে বাইরে বের করে আনবেন ইরফাদ। দায়িত্বরত মহিলা সিনথিয়ার সব তন্নতন্ন করে খুঁজবেন। চিঠি পাওয়া গেলে তার একটা কপি করে নিবেন। আসলটা আগের জায়গায় রাখবেন। তবে প্ল্যান এ কাজ করেনি। চিঠিটা সেখানে রেখে আসেনি সিনথিয়া। প্ল্যান বি। প্ল্যান এ কাজ না করা মানে হলো চিঠিটা মেয়েটির কাছেই আছে। এক্ষেত্রে ইরফাদ চায় চিঠিটা এমন কৌশলে দেখবে যাতে মেয়েটি না জানে। কারণ যদি জানানোর মতো কিছু হতো তাহলে সিনথিয়া নিজে থেকেই জানাতো। তার জন্যেই এসব প্ল্যান এতে যে কোনো সত্য সহজে বেরিয়ে আসবে। প্ল্যান বি এর কাজ শুরু হয়েছে। কফিতে মেশানো ট্যাবলেটের কাজ শুরু হয়েছে। বর্তমান। সিনথিয়ার মাথা ঘুরছে। সে তড়িঘড়ি করে এসে গাড়িতে বসে। ইরফাদ বসে পাশে। 2 মিনিটের মাথায় সিনথিয়া জ্ঞান হারায়। ইরফাদ ভালোভাবে পর্যবেক্ষণ করে। সত্যিই জ্ঞান নেই। ইরফাদ একজন নার্সের নম্বরে ফোন দেয়। রেডি। হুম। আমি 5 মিনিটের মধ্যে আসছি। ইরফাদ এক সরকারি কোয়ার্টারের সামনে গাড়ি থামায়। ছাতা হাতে এগিয়ে আসছে শুভা। শুভা ইরফাদের সহপাঠী ছিল একসময়। সে একজন সিনিয়র নার্স। ইরফাদের খুব বিশ্বস্ত ফ্রেন্ড। ইরফাদ ছাতা হাতে বাইরে দাঁড়ায়। শুভা দ্রুত পায়ে এগিয়ে আসে ইরফাদের সামনে দাঁড়ায়। ইরফাদকে দেখে বলে, কেমন আছো? ইরফাদ চোখ নামিয়ে উত্তর দেয়, ভালো। তুমি? এই তো। মেয়েটি গাড়িতে আছে। তোমার কথা মতো একটা ট্যাবলেট দিয়েছি। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরতে পারে। যাও। কাজের বাইরে কথাই বলতে চাচ্ছ না? কাজ ছাড়া কি তুমি কিছুই বোঝ না? আগের মতোই রয়ে গেছো তুমি। ইরফাদ কোনো উত্তর দেয় না। চুপচাপ ছাতা হাতে দাঁড়িয়ে থাকে। উত্তর না পেয়ে শুভা গাড়ির দিকে যায়। গাড়ির দরজা খোলে। মেয়েটির সিট পেছনের দিকে হেলানো। বিছানা না হলেও আরামেই যেন শুয়ে আছে। শুভা গাড়িতে ওঠে।
গাড়িতে থাকা মৃদু আলো পড়েছে সিনথিয়ার উপর। গায়ের রং আহামরি ফর্সা না, উজ্জ্বল শ্যামলা। কালো মেঘের মতো দুটো টানা টানা ভ্রু। গায়ের রং আহামরি ফর্সা না, উজ্জ্বল শ্যামলা। কালো মেঘের মতো দুটো টানা টানা ভ্রু। চোখের ঘন পাপড়ি গুলো উপরের দিকে কোঁকড়ানো। বন্ধ করা দু চোখেও যেন উপচে পড়া মায়া। সৃষ্টিকর্তা প্রদত্ত ভাবে সুনিপুণ ভাবে আঁকা ওষ্ঠযুগলের চারপাশ। সদ্য বের হওয়া কচি পাতার মতো পাতলা ওষ্ঠযুগল। কপালে আর কপলের পাশে কান ঘেঁষে কচি ঘাসের মতো গজানো পাতলা পাতলা লোমগুলো যেন এক বিশেষ চিত্রকর্ম, বেশি নজরকাড়া। শ্যামলা রঙের মানুষ এত সুন্দর হয়। শুভা নিজেই চোখ সরাতে পারছে না। ইরফাত কোনো উত্তর দেয় না। চুপচাপ ছাতা হাতে দাঁড়িয়ে থাকে। উত্তর না পেয়ে শুভা গাড়ির দিকে যায়। গাড়ির দরজা খোলে। মেয়েটির সিট পেছনের দিকে হেলানো। বিছানা না হলেও আরামেই যেন শুয়ে আছে। শুভা গাড়িতে ওঠে। গাড়িতে থাকা মৃদু আলো পড়েছে সিনথিয়ার উপর। গায়ের রং আহামরি ফর্সা না, উজ্জ্বল শ্যামলা। কালো মেঘের মতো দুটো টানা টানা ভ্রু। চোখের ঘন পাপড়ি গুলো উপরের দিকে কোঁকড়ানো। বন্ধ করা দু চোখেও যেন উপচে পড়া মায়া। সৃষ্টিকর্তা প্রদত্ত ভাবে সুনিপুণ ভাবে আঁকা ওষ্ঠযুগলের চারপাশ। সদ্য বের হওয়া কচি পাতার মতো পাতলা ওষ্ঠযুগল। কপালে আর কপলের পাশে কান ঘেঁষে কচি ঘাসের মতো গজানো পাতলা পাতলা লোমগুলো যেন এক বিশেষ চিত্রকর্ম, বেশি নজরকাড়া। শ্যামলা রঙের মানুষ এত সুন্দর হয়। শুভা নিজেই চোখ সরাতে পারছে না। তবে হাতে সময় কম। সে কাজে মন দেয়। আগাগোড়া চেক করে শুভা। শুধু একটা জায়গা বাদ। শুভা সিনথিয়ার ওড়না সরায়। গলার কাছে থাকা জিপার নিচে টেনে নেয়। অন্তর্বাসে হাত ঢুকিয়ে পেয়ে যায় কাঙ্ক্ষিত বস্তুটি। তারপর সোজা বাইরে চলে আসে। তারপর ইরফাদে হাতে তুলে দেয়। ইরফাদ চিঠির ভাঁজ খোলে। সূচনায় চোখ না থেমে চোখ আটকে যায় চিঠির নিচে। সেখানে লেখা, রাফি। রং ও রং। পর্ব নয়। লেখনীতেও তন্নি আন্ডারস্কোর তনু। একটু বড়দের বিষয় লেখা আছে। খুব সামান্য। সিনথিয়া, জানি তুমি ভালো নেই। আমার জন্য তোমার জীবন দুর্বিষহ। কোনো কিছু আমার হাতে ছিল না। আমি নিরুপায়। সেদিন পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু বলার ছিল কিন্তু বলা হয়ে ওঠেনি। সব সত্যি জানার জন্যে আমাদের মুখোমুখি হওয়া দরকার। কিন্তু সে উপায় আর নেই। তবে তুমি চাইলে হতেও পারে। আমি কোথায় আছি জানি না। শোনো, পৃথিবীর সকল তথ্য আমার কানে আসে। কিন্তু আমার খবর কারো কাছে পৌঁছায় না। এই চিঠি তোমার হাতে পৌঁছানো মানে আমার জীবন তোমার সাহায্য বাঁচতে পারে। আর আমার বাঁচা মানে তোমার মুক্তি। আমি একটা জায়গায় বন্দী আছি। যারা আমাকে বন্দী রেখেছে তারা একটি গ্রুপ। তারা শুধু আমাকে একা বন্দী করেনি। আমার মতো আরও অনেকেই আছে। তাদের একটা সৎ উদ্দেশ্যে আমাদের বন্দী রেখেছেন। তবে সৎ উদ্দেশ্য সফল না হলে হয়তো তারা নিজেদের বাঁচাতে আমাদের ক্ষতি করবেন। বলতে গেলে তারা নিরুপায় হয়ে হয়তো আমাদের প্রাণ নিবেন। তাদের সবার জীবন সম্পর্কে তুমি শোনো। 10 বছর আগে এই গ্রুপের কারো বাবা, কারো চাচা, কারো ভাইকে তুলে নেওয়া হয়। পলিটিক্স ইস্যু। তুমি বুঝবে না। তারা এখন কোথায় কিভাবে আছে কেউ জানেন না। আমাদের দেশ সম্পর্কে তুমি জানো সবই। দেশের পুলিশ সম্পর্কেও জানো।
গত 10 বছর আগে এই গ্রুপের বাবা ভাইদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 10 বছরে কেস লড়তে লড়তে তাদের পরিবারের জীবন শেষ। তবুও তারা ন্যায় বিচার পায়নি। তাদের মধ্যে কারো মা শয্যাশয়ী। মৃত্যুর আগে ছেলেকে শেষবারের মতো দেখতে চান একজন মা। কারো স্ত্রী অসুস্থ, কারো মেয়ের বিয়ে, কারোর ছেলের বিয়ে। বাবা মানে কি তুমি তো বোঝো। এই সকল সময় বাবা নামক মানুষটি কে একজন সন্তান কতটা চায় বোঝ। যদি মৃত্যু হতো তারা মেনে নিতেন, তবে আমৃত্যু বাবাহীন জীবন কত যন্ত্রণার আমরা সবাই বুঝি। তারা সকলে চান পরিবারে 10 বছর আগের হারিয়ে যাওয়া মানুষটি ফিরুক, মৃত্যুর আগে অন্তত ফিরুক। আর মৃত্যু হলে তাদের লাশ অথবা হার অন্তত পরিবারের কাছে পাঠানো হোক। তারা ওই জন্যে জীবনের শেষ চেষ্টায় নেমেছেন। এইবার তাদের প্ল্যান শোনো। তারা আমাদের কোনো প্রমাণ না রেখে তুলে এনে বন্দি রেখেছেন। তারা এই সকল ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে তাদের প্রিয়জন ফিরে পাওয়ার দাবি করবেন। এটাই আমাদের আটক করার উদ্দেশ্য ছিল। কিন্তু এই দাবিতে তারা মাঠে নামলেই উপরমহল ইরফাদ সিনহা হাতে সকল ভার দিয়ে দিবেন। আর ওনার মতো চতুর পুলিশ অফিসার যেভাবেই হোক এর জাল ভেদ করে সবাইকে মুক্ত করবেন। এটা বিষয়টি তারা পরে বুঝতে পারেন। তাদের প্ল্যান কাজ করবে না, সাথে নিজেরাও ফেঁসে যাবেন। কেস এমনিতেই জটিল মোড় নিয়েছে। ইরফাদ সিনহা চুলছেরা অভিযান চালাচ্ছেন। খুব শীঘ্রই হয়তো এই গ্রুপ অবধি পৌঁছে যাবেন। এই মুহূর্তে আমাদের পাওয়ার ক্লু পেলেই ইরফাদ সিনহা প্ল্যান মাফিক আসবেন। আর তার সাথে পেরে ওঠা দুষ্কর। এই গ্রুপের সদস্য হয়তো নিজেদের বাঁচাতে আমাদের মেরে ফেলবেন। পুলিশ আর ওই গ্রুপের চক্করে মাঝখান থেকে আমাদের মতো মানুষগুলোর জীবন রিস্কে। তারা এখন অন্য কিছু চাইছেন। গ্রুপের সকল সদস্য মিলে প্ল্যান করেছেন। তারা চাচ্ছেন ইরফাদ সিনহাকে কিছুদিনের জন্যে লুকিয়ে রাখতে। তার জীবনের বিনিময়ে তাদের প্রিয়জনের মুক্তি দাবি করবেন। কারণ ইরফাদ সিনহা উপরমহলের অনেক কর্মকর্তার চোখের মণি। তিনি দেশের মূল্যবান সম্পদ। তার উপর ইরফাদ সিনহার বাবা ছিলেন কর্নেল। তাকে বন্দী করার বিনিময়ে বহু সাধারণ প্রাণ বেঁচে যাবে। কিন্তু সিনহাকে তুলে আনা কোনোভাবেই সম্ভব নয়। অনেকবার চেষ্টা করার পরও তারা ব্যর্থ। তাদের এখন সহযোগিতা দরকার। সিনথিয়া, তুমি না দেশের জন্য মানব সেবা করার জন্য সদা প্রস্তুত। মানব সেবায় তুমি জীবন উৎসর্গ করতে চাইতে। সময় এসেছে সিনথিয়া, তোমার জীবন উৎসর্গ করতে হবে না। একটু সহযোগিতা করলে কত মানুষের প্রাণ বেঁচে যাবে তুমি ভাবতেও পারছো না। প্ল্যান শোনো। কয়েকদিনের মধ্যে আমি বাসায় ফোন দিয়ে বলবো আমি দেশের বাইরে। বিপদের কারণে কন্ট্রাক্ট করতে পারিনি। তারা কেস তুলে নিবে, মানে তুমি মুক্ত। তবে তোমাকে সকল সাধারণ মানুষের জীবন রক্ষার্থে শুধু একটা ছোট্ট কাজ করে দিতে হবে। গোপন সূত্রে জানা গেছে ইরফাদ সিনহা তোমার পক্ষে আছেন। তাই ছাড়া পাওয়ার পর তদন্তের জন্যে অবশ্যই তোমাকে তার পার্সোনাল নাম্বার দিবেন। তুমি ওইখান থেকে বের হওয়ার পর এই গ্রুপ থেকে জানানো তারিখে রাতের বেলা এসপি কে ফোন দিবে। আর এই গ্রুপের দেয়া লোকেশনে এসে বলবে তুমি বিপদে পড়েছ। তিনি মেয়েদের খুব সম্মান করেন। দীর্ঘ বিশ্বাস তিনি আসবেন। আর তোমাকে ওখান থেকে সরিয়ে আনা হবে। তিনি তোমার ফোনের লোকেশন ধরে আসবেন। এই ক্ষুদ্র কাজটি ইরফাদ সিনহা খুব সহজ মনে করে একা করবেন। তার ডিপার্টমেন্টে কেউ জানবেন না। আর এটাই প্রয়োজন। তাকে ধরার জন্যে সহজ রাস্তা প্রয়োজন। এই রকম একটা সহজ চাল ছাড়া তাকে ধরা প্রায় অসম্ভব। চাইলে অন্য মেয়েদের দিয়ে করানো যাবে, কিন্তু এসপি নম্বরে আননোন পার্সন কল দিলেই তিনি সন্দেহ করবেন।
একমাত্র তুমি হলে এই প্ল্যান নিখুঁত হবে। আর সহজ, নিখুঁত, মসৃণ প্ল্যান না হলে তাকে কেউ ধরতে পারবে না। সিনথিয়া, তুমি এইদিকে সহযোগিতা করে আবার এইটা ভেবো না তুমি এসপির ক্ষতি করছো। এই গ্রুপের কেউ ইরফাত সিনহার কোনো ক্ষতি করবে না। আর একজন এসপি ক্ষতি করা সহজ কিছু না। সাধারণ মানুষ আর এসপি জীবন এক নয়। ওনার চুল পরিমাণ ক্ষতি হবে না। শুধু তার বিনিময়ে আটককৃত মানুষেরা ছাড়া পাবে, পরিবার পাবে, মৃত্যুশয্যাশয়ী মা তার সন্তানকে দেখতে পারবে, সাথে আমার সাথে আটকে থাকা সকল ভাই বোন মুক্তি পাবে। তুমি একটা বিষয় খেয়াল করেছ, আটককৃত আসামিকে 24 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা যায় না, কিন্তু তারা তোমাকে আটকে রেখেছে। পুলিশকে যত সহজ ভাবছ তত সহজ নয়। তারা স্বার্থের জন্যে অনেক কিছু করে। তুমি চাইলেও এখন মুক্তি পাবে না। তোমার মুক্তির পথ এই একটাই, তুমি চাইলেই সাহায্য করতে পারো। দেখো, অনেক মানুষের জীবন তোমার হাতে, বাকিটা তোমার ইচ্ছা। যদি সাহায্য না করতে পারো তাহলে আবার পুলিশদের জীবন বৃত্তান্ত বলো না। এতে এখানের সবার জীবন শেষ হয়ে যাবে। সেজন্য দায়ী থাকবে তুমি। রাফি। আকাশ থেকে ঝরে পড়া ঝুম বৃষ্টিতে যখন ঠান্ডা, শান্ত, নীরব পরিবেশ। এই সময়ে কেউ কাঁথার নিচে উষ্ণতা খুঁজছে, কেউ বাঁধোয়া ওঠা চা পান করে উত্তাপ চাইছে। এদিকে বরফ সিক্ত বৃষ্টির মধ্যে ছাতা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা এতক্ষণের শান্ত পুলিশ অফিসারের চোখ মুখ আগুনের শিখার মতো জ্বলে উঠছে। রাগের উত্তাপে নরম হাত হয়ে উঠছে আগুনে পুড়িয়ে দক্ষ হাতে গড়ে তোলা যেন কামারের কোনো লৌহবস্তু। নিমিষেই যেন লৌহশক্ত হাত দিয়ে ভেঙে গুড়িয়ে দিবে সবকিছু। আর রাগের উত্তাপের পরিমাণ তাপমাত্রায় কনভার্ট করলে হিট অ্যালার্ট জারি হয়ে যাবে। রাফি সামনে না থাকায় তাকে কল্পনায় সাজিয়ে দক্ত দাঁতের পেছনে মুহূর্তেই কয়েকবার পিষে ফেলে ইরফাত, তারপর দাঁতে কেটে কেটে অস্ফুট স্বরে বলে, রাস্কেল। ফেরার পথ। সিনথিয়া ঘুমাচ্ছে। মেডিসিনের প্রভাব আছে। ইরফাত গাড়ির লাইট অন করে। চলন্ত গাড়িতে দোল খেয়ে এলোপাথারি বাতাসের দরুন হেলে পড়া ছোট গাছের মতো সামনের দিকে নয়ে পড়ছে সিনথিয়া। ইরফাত গাড়ি থামায়। এই মুহূর্তে সিনথিয়া স্বাভাবিক না হলে গাড়ি চালানো সম্ভব না। তবে যেভাবে ঝুঁকে আছে সিনথিয়া, যে কোনো সময় শরীরের ভার রাখতে না পেরে সিটবেল্ট ছুটে যেতে পারে, যে কোনো সময় আঘাত লাগতে পারে। ঘুমন্ত অবস্থায় কোনো নারীকে স্পর্শ করা আপাত দৃষ্টিতে খারাপ দেখালেও কর্মক্ষেত্রে বিপদের সময় প্রত্যেক পুলিশ, আর্মির সহ আরও সকল নিরাপত্তা বাহিনীর কাছে কাছে নারী পুরুষ সমান। গত মাসে উঁচু ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক নারীকে ইরফাত বাজাকলে তোলে। মানুষটি তো নারীই ছিল। পুলিশের কর্মক্ষেত্রে বিপদের সময় নারী পুরুষের একটি পরিচয়, মানুষ। নারী, সে তো সম্মানের। সেই দৃষ্টিকোণ থেকে ইরফাত সিনথিয়ার দুবাহু ধরে সিটে ভালোভাবে বসিয়ে দেয়। তখনই বিপদ সংকেত। কয়েকটা শপিং মল ঘুরে ইরফাত সিনথিয়ার জন্যে জিপারসহ কুর্তি খুঁজে এনেছিল, শুধুমাত্র সার্চ করতে যেন সুবিধা হয়। কিন্তু এই মুহূর্তে জিপারটাই যেন কাল হয়ে দাঁড়াল। কুর্তির মাঝখান দিয়ে লাগানো জিপার পুরোটাই খোলা। জামার একাংশ হেলে পড়েছে হাতের উপর। সাথে নেই ওড়না। ইরফাত তৎক্ষণাৎ দৃষ্টি সরায়। সিটের চারপাশে ওড়না খুঁজে, কিন্তু খুঁজে পায় না। সিনথিয়ার ঘুম ভাঙার পরবর্তী সময়ের কথা কল্পনার জগতে একবার অনুভব করে ইরফাত, যেন ভেতর থেকে ঘেমে উঠছে। কোমরের তলাতে শিরশিরিয়ে উঠে মাথা ঝিম ধরে আসে সংকোচ, আত্মসম্মান ধূলিসাৎ হওয়ার চিন্তায়। ঘুম ছুটতে বেশি সময় লাগবে না সিনথিয়ার। যদি সিনথিয়া উঠে নিজেকে এই অবস্থায় দেখে, ভাবতেই কুল পায় না ইরফাত। কে কি ভাবল এ নিয়ে কোনোদিন মাথা ব্যথা না থাকলে আজ সে মানতে পারছে না।
তার দায়িত্বে থাকা ঘুমন্ত মেয়েটি ভরসা বিশ্বাস করে এই ঝড়বৃষ্টির রাতে তার পাশে নিশ্চিন্তে বসেছিল। একটু পর যখন উঠে এই অবস্থা দেখবে পৃথিবীর সকল পুরুষের প্রতি তার বিশ্বাস উঠে যাবে। এই দক্ষ হাতে অনেক অসাধ্য ইরফাত সাধন করলেও কোনো নারীর বক্ষস্থলের মাঝখানের ছুটে যাওয়া জিপার হাত দিয়ে স্পর্শ করা তার পক্ষে সম্ভব নয়। টেনে তোলা তো বহুদূর। যদি ঘুম থেকে উঠে মেয়েটি চিরকালের মতো তাকে ভুল বোঝে তাও মেনে নিবে, তবুও জিপার লাগাতে পারবে না। ইরফাত ছটফট করতে থাকে। এখনই যদি মেয়েটি চোখ খোলে। ঈষৎ সে আর ভাবতে পারছে না। এত অসহ্য অসহনীয় খারাপ তার কোনোদিন লাগেনি। স্টিয়ারিং এর গোল চাকার উপর মাথা ঠেকায় ইরফাত। হঠাৎই মাথায় একটা বিষয় ধরা দেয়। ইরফাত শুভা নম্বরে কল দেয়, তারপর গর্জে উঠে বলে, আই কিল ইউ। এত রেগে যাচ্ছ কেন? জিপার ওপেন কেন? কি বলো? এমন হওয়ার তো কথা ছিল না। ইরফাত রাগে কেঁপে কেঁপে ওঠে। পাশে থাকা মেয়েটির তন্দ্রা ছুটলে বিপদ। তাই যথাসম্ভব দাঁতে পিষ্ট করে কথা বলে, মিথ্যা বলিস না শুভা। নিজের স্বার্থের জন্যে এত নিচে নামিস না। আমি কি করলাম? এত কিছুর পরও আমি তোকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম বেস্ট ফ্রেন্ড তো। বিশ্বাস ভাঙবে না। তোর সাথে আজকের পর আর কোনো সম্পর্ক নেই। একটা মেয়ের জন্য তুমি আমার সাথে এমন করছো। আর ইউ ম্যাড? তুই কি করেছিস ভেবে দেখেছিস? আমি একজন পুরুষ। মেয়েটি ঘুম থেকে উঠে যখন নিজেকে এমন অবস্থায় দেখবে আমাকে কি ভাববে? আমার কথা বাদ। মেয়েটি উঠে নিজেকে এই অবস্থায় দেখলে লজ্জায় অনুশোচনায় ধুকে ধুকে মরবে। একজন নারী হয়ে নারীর সম্মানের কথা ভাবলি না। প্রথমত একটা মেয়ের মনে করাতে ইরফাদের মতো পুলিশ অফিসারের একবিন্দু কিছু আসবে যাবে না। এইটুকু জিপার খোলা তাতে কি এমন হয়েছে? মাথার চুল 5 আঙ্গুলে খামছে ধরে ইরফাদ। রাগে ক্রোধে হাঁসফাঁস করতে করতে বলে, উফ, পাগল হয়ে যাব আমি। এত হাইপার হচ্ছ কেন? ওই মেয়ে তোমাকে কি ভাববে? বরং ঘুম থেকে উঠে মেয়েটি ধন্য হয়ে যাবে। এসপি যেখানে পুরো পৃথিবীকে এভয়েড করে, সেখানে তাকে অন্তত এক পলক দেখেছে। মেয়েটির জীবন ধন্য। ধন্য। সবাই কি তোর মতো? সবাই তোর মতো নিজেকে সস্তা মনে করে না। তোমার জন্যে আমি আরো সস্তা হতে পারবো। তুই নারী জাতির কলঙ্ক। কেন করলি এমন? আমার আত্মার শান্তির জন্য। রাতে নিশ্চিন্তে ঘুমানোর জন্যে। তুমি কি কারণে মেয়েদের পছন্দ করো না জানি। ওই কারণে আজ পর্যন্ত কোনো নারীর ভালোবাসা তুমি গ্রহণ করনি। আমারটাও না। তবে তোমার জন্যে আমি আজও সিঙ্গেল। পুরো শহরের পুরুষ যে মেয়ের জন্যে পাগল তুমি তাকে রিজেক্ট করেছ। সে মেয়েটি এখনো তোমার অপেক্ষায় আছে। তুমি এত সহজে অন্যকে গ্রহণ করবে আমি তো মানতে পারবো না। তোমার মনে আছে একটা সময় তুমি বলতে যদি কোনোদিন বিয়ে করি শ্যামবর্ণের মেয়েকে করব। ওই মেয়েটি তো শ্যামবতী। তোমার পার্সোনাল গাড়িতে পাশের সিটে কোনোদিন বাইরের কাউকেই বসাও না। বেস্ট ফ্রেন্ড হিসেবেও কখনো আমাকে বসাওনি। তাহলে ওকে কেন বসিয়েছ? আমার সন্দেহ হলো ও তোমার প্রেমিকা কিনা। যে বাধা ভেদ করে 10 বছরেও তোমার মন পেলাম না। সে মন অন্য কাউকে দিয়ে বসলে কিনা। তোমাকে জিজ্ঞেস করলে তো তুমি স্বীকার করবে না। আর আমি জানতেও পারবো না। তাই জিপারটা খোলা রেখেছি। যদি তোমাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক থাকতো তাহলে তুমি এতটা রাগ দেখাতে না। এত হাইপার হতে না। তোর কি মনে হয় গার্লফ্রেন্ড হলে আমি চেয়ে চেয়ে দেখতাম? আমি তা বলিনি। তুমি কেমন তা আমার চেয়ে ভালো কেউ জানে না। তুমি তখনও রিয়েক্ট করতে, তবে এতটা না। আমি তো তোমাকে চিনি। ইরফাদ তোমার গলা কাঁপছে।
গার্লফ্রেন্ড হলে তোমার মতো মানুষের গলা কাঁপতো না। এটাই বুঝতে চেয়েছিলাম আমি। ওই জন্যেই এই প্ল্যানটুকু করা। গার্লফ্রেন্ড হলেও এমন রিয়েক্টই করতাম। মেয়েটি যদি গার্লফ্রেন্ড হতো জিপার খোলা থাকলেই বাকি। একজন সৎ, আদর্শবান, ভদ্র, সভ্য ছেলের পার্টনার অবশ্যই এতটুকু বিশ্বাস রাখবে ইরফাদ এই কাজ করেনি। সে ঘুম থেকে উঠে যদি দেখে শরীরের অর্ধাংশ বেরিয়ে আছে, তবুও বিশ্বাস করবে না যে তুমি এই কাজ করেছ। তুমি কেমন তা পুরো দেশবাসী জানেন। তোমার রিয়েক্ট বলে দিচ্ছে মেয়েটি অনেক দূরের। আমি নিশ্চিন্ত এবার। দেখো মেয়েটির ওড়না পিছনে ফেলে এসেছি। ওড়না তুলে একটু কষ্ট করে ঢেকে দাও। আর জিপার কে লাগাবে? জিপার লাগানোর কি দরকার? ওই মেয়ে কি ভাবলো না ভাবলো তাতে তোমার কি? আর না হলে একটু লাগিয়ে দাও। সে ধৈন্য হয়ে যাবে সিউর। নাকি পারবে না? তোমার মতো এত বড় পুলিশ অফিসার আর ওইটুকু জিপার লাগানোর ক্ষমতা নাই। আজ যদি জিপার আমাকে লাগাতেই হয়, আল্লাহ র কসম করে বলছি, আমি ওকে বিয়ে করে তবেই বাড়ি ফিরব। ইরফাদ, এমন বলো না। আমি এখনই আসছি। প্লিজ গাড়ি থামাও। প্লিজ। আর জিপার কে লাগাবে? জিপার লাগানোর কি দরকার? ওই মেয়ে কি ভাবলো না ভাবলো তাতে তোমার কি? আর না হলে একটু লাগিয়ে দাও। সে ধন্য হয়ে যাবে সিউর। নাকি পারবে না? তোমার মতো এত বড় পুলিশ অফিসার আর ওইটুকু জিপার লাগানোর ক্ষমতা নাই। আজ যদি জিপার আমাকে লাগাতেই হয়, আল্লাহ র কসম করে বলছি, আমি ওকে বিয়ে করে তবেই বাড়ি ফিরব। ইরফাদ, এমন বলো না। আমি এখনই আসছি। প্লিজ গাড়ি থামাও। প্লিজ। তোর আসার আগে যদি ওর ঘুম ভাঙ্গে তাহলেও বিয়ে করে বাড়ি ফিরব। এত নির্দয় হয় না প্লিজ। আমি আসছি তো। এক্ষুনি আসছি। তুই আগে কান ধরে তওবা পাঠ কর। বল এমন ভুল কোনো দিন করব না। শুভা সাথে সাথে তওবা পড়ে তারপর বলে, আর কোনো দিন এমন ভুল হবে না। ইরফাদ বলে, থাক এত রাতে আসতে হবে না। আমি আসছি। ইরফাদ রিস্ক নিয়ে গাড়ি চালায়। সিনথিয়া ঢুলে পড়ছে বারবার। তবুও একটানে পূর্বের জায়গায় ফেরে। শুভা তড়িঘড়ি করে গাড়ির দরজা ঠেলে ঢোকে। নিঃশ্বাস তার হাপরের মতো উঠানামা করছে। ইরফাদ গাড়ি নেমে দাঁড়ায়। শুভা কাজ শেষ করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কাজ শেষ হওয়া মাত্র ইরফাদ গাড়ি স্টার্ট দেয়। শুভা যেন হাঁফ ছাড়ে। ইরফাদের গাড়ির স্টার নেয়া দেখে শুভা চেঁচিয়ে বলে, হেই পুলিশ অফিসার, একটা থ্যাঙ্কস তো দিবে। ইরফাদ সাইড গ্লাস দিয়ে মাথা হালকা বের করে। রহস্য হাসি হেসে বলে, আর যাওয়ার পথে যদি বিয়ে করি? না। ইরফাদ, তুমি এটা করবে না। প্লিজ। প্লিজ। মরে যাব। সে তুই যেখানে খুশি যা। ঘন্টা পেরিয়ে গেছে সিনথিয়ার ঘুম কাটলেও সে স্বাভাবিক হতে পারেনি। কথা জড়িয়ে যাচ্ছে। দুর্বলতায় চোখ বুজে আসছে বারবার। তবে দুর্বলতার ঘোরেও সিনথিয়া ইরফাদে র মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করছে। এই 1 ঘন্টার মধ্যে ইরফাদ একটা কথাও বলেনি। 2 বার পানির বোতল শুধু এগিয়ে দিয়েছে। তাও সামনের দিক তাকিয়েই। একটু ঘুমের মধ্যে মানুষটা পুরোই চেঞ্জ। চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে রেগে আছে। ঘুমের ঘোরে কি উল্টা পাল্টা কিছু করে বসেছে সে। একে ফুটবল শরীর, তার উপর একজন এসপি কে প্রশ্ন করার সাহসিকতা না থাকায় ঠোঁটে বেজে থাকা কথাও ঢোক গিলে খেয়ে নিচ্ছে সিনথিয়া। তার পা দুটো ঝিমঝিম করছে। চোখ ঝাপসা হয়ে আসছে। ইরফাদের ফোন মৃদু কেঁপে ওঠে এর মাঝে। গাড়িয়ে থামিয়ে দূরে দাঁড়ায়। ইরফাদ, জি স্যার। কখন ফিরবে? সব রুলস তুমি তো জান। আমি জানি তুমি কখনো রুলস ব্রেক করনি। সময় লাগবে স্যার। এত দূরে না গেলে হতো না।
বুঝতে পারছো তো সব? থানার কথা কিভাবে বাইরে যাচ্ছে? এত রাতেও ফেরোনি। কথা বাইরে যেতে পারে। আমাকে জবাবদিহি করতে হবে। রিল্যাক্স। এত হাইপার হওয়ার কিছু নেই। বলবেন মেয়েটির লাইফ রিস্ক ছিল, তাই রাতে তার লাইফ রিস্ক এড়াতে সেফ জোনে রাখা হয়েছে। তুমি কি চাচ্ছ? মেয়েটি ফুটবল অসুস্থ ফিল করছে। আজ রাতে লকআপে রাখতে চাচ্ছি না। আচ্ছা, একটা কাজ করো মিসেস হুমায়রা, বাসায় রেখে আসো। সেফ থাকবে। সকালের মধ্যে নিয়ে এসো। ওকে। ইরফাদ গাড়ি চালাচ্ছে চুপচাপ। কোনো কথা নেই, সারা শব্দ নেই। সিনথিয়া নিজের মনের সাথে বুঝল, যা হবার হবে। ভয়কে পিছনে ফেলে এসে মুখ দিয়ে কথা ঠেলে বের করে, আমি কখন ঘুমিয়ে গেলাম? ইরফাদ উত্তর দেয় না। এইবার সিনথিয়া ভালোভাবে ফিল করে বিষয়টা। ইরফাদ কোনো কারণে রেগে গেছে সিউর, কিন্তু একজন এসপি সাথে পরপর কি করে কথা বলবে সে? কি করে প্রশ্ন করবে? কেন কথা বলছে না? ঘুমানোর আগেও তো সব ঠিকঠাকই ছিল। তাহলে এখন কি হলো? অজানা ভয়ে নিশানা বরাবর লেগে সিনথিয়া বুকে হাত রাখে। পত্রটি তো ঠিক জায়গায় আছে। তাহলে কি কারণে হঠাৎ ইরফাদ কথা বন্ধ করল? সে কি করে প্রশ্নটি করবে? সিনথিয়া তাল না পেয়ে বলে বসে, এখন কয়টা বাজে? ইরফাদ নিরুত্তর। মনে হচ্ছে পুরো গাড়িতে সে একা। সিনথিয়ার কথা যেন তার কান অবধি পৌঁছায়নি। সিনথিয়া ভেবে পাচ্ছে না কি কারণে এমন করছে ইরফাদ। সিনথিয়া আর চোখে ইরফাদের দিকে তাকায়। ইরফাদ সামনে তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। তার কথায় কোনো হেলদোল নেই ইরফাদের। রাত গভীর হচ্ছে। বৃষ্টি শেষ হলেও রাস্তাঘাট পুরো শূন্য। জনমানবহীন শূন্য রাস্তার কিছু একটা খুঁজে বেড়ায় ইরফাদ। অনেকটা খোঁজাখুঁজির পর অবশেষে একটি চায়ের দোকান খোলা পায়। দোকান দেখে গাড়ি থামায় ইরফাদ। কফির জন্য রাখা মিনি ফ্লাক্স হাতে বাইরে বেরিয়ে যায়। সিনথিয়া তখন ইরফাদ কেন এমন করছে এই নিয়ে ভাবনায় ব্যস্ত। ইরফাদ ফেরে। হাতের ফ্লাক্স এগিয়ে দেয় সিনথিয়ার দিকে। মুখে কোনো কথা বলে না, ফিরে তাকায়ও না। সিনথিয়া ভয়ে ভয়ে ফ্লাক্স হাতে নেয়। ফ্লাস্কের ঢাকনা খুলে ঘন জমাট বাঁধা স্বরে মেশানো সাদা শুভ্র রঙের দুধ আগুনে পুড়তে পুড়তে লালটে রং ধরেছে। দেখতে লোভনীয় লাগলেও পৃথিবীতে তার কাছে যদি কোনো অখাদ্য কুখাদ্য লেগে থাকে তাহলে এটি। সিনথিয়া তা কি করে বলবে? সিনথিয়া না ও করতে পারে না। ইরফাদ গাড়ির স্টিয়ারিং ধরে আছে। ভঙ্গিতে বোঝা যাচ্ছে সিনথিয়ার খাওয়া শেষ হলেই সে গাড়ি ছাড়বে। সে ভয়ে ভয়ে থম মেরে বসে থাকে। মিনিট 5 পেরিয়ে গেলেও খাওয়ার নাম গন্ধ নেই। ইরফাদ পাশ ফিরে তাকাতেই সিনথিয়ার বুক ধুক করে ওঠে। হাতের ফ্লাক্স তড়িঘড়ি করে আঁকড়ে ধরে ঢকঢক করে গিলে ফেলে সবচেয়ে আপনদের উষ্ণ তরলটি। এই মুহূর্তে তার কিচ্ছু করার নেই। এমনিতে ইরফাদ ভীষণ রেগে আছে। সিনথিয়া খাওয়া শেষ হওয়া মাত্রই গাড়ি আবার চলে। ইরফাদ কথা বলছে না কোনো একটা কারণে এই বিষয়ে সিনথিয়া সিউর। কিন্তু কারণ না জানলে তার যে স্বস্তি নেই। কথা শুরু না হলে জিজ্ঞেসও করা যাবে না। আবারও ভয় সংকোচ দূরে ঠেলে দিয়ে জিজ্ঞেস করল, আমার এখন কোথায় যাচ্ছি? ফিরে যাচ্ছি। কয়টা বাজে? প্রশ্ন কয়টা কয়েকবার থেমে থেমে করল সিনথিয়া। ইরফাদ আগের মতোই নিরুত্তর। লজ্জার মাথা খেয়ে সিনথিয়া সাহস নিয়ে বলল, আমার সাথে কথা বলছেন না কেন? আমার কোনো ভুল হয়েছে? ঘুমের ঘোরে উল্টা পাল্টা। তখনই বজ্রধ্বনিতে ধমেকের সুরে ভেসে আসে ইরফাদের গলায় একটি শব্দ, চুপ। সিনথিয়া পুরো জমে গেল। সহজ আচরণে সে বারবার ভুলে যায় মানুষটির ইস্পাত সমকঠিন রূপ আছে।
তোবদা খেয়ে বসে থাকে সিনথিয়া। অজানা কারণে চোখ পানিতে ভরে ওঠে, টুপটুপ করে। ইরফাদ পুরো একটা ঘন্টা গাড়ি চালায় নিঃশব্দে। দুজনের মাঝে পিনপতন, নীরবতা। ভয়ে সংকোচে গুটিসুটি মেরে বসে সিনথিয়া। ১.৫ ঘন্টা নীরবতার পর ইরফাদ ধীর গলায় বলে, একটা গল্প বলি। একটা শূন্য রাজ্যে রাজার ছিল একটি পুত্র। কিছুদিন যেতেই শূন্য রাজ্য আলো করে রাজকন্যার জন্ম হল। রাজকন্যার বাবা সেদিন কি যে খুশি! তার চেয়ে বেশি খুশি রাজকন্যার ভাই। কল্পনাতে পরী বলতে আমরা যেমনটা বুঝি রাজকন্যা ছিল পরীর মতোই, যেন টুপ করে আকাশ থেকে পড়েছে। রাজকন্যার ভাই, তার নাম দিল ইভা। তার ভাই ছোটবেলায় ভাবত পরীর দুটো ডানা গজাবে। সে আশাতে দিন পার করল, কিন্তু সে আশা আর পূরণ হল না। পরীর ডানা গজালো না, উড়তেও পারল না। ইভা ধীরে ধীরে বড় হতে থাকল। ডানাকাটা পরীকে কাঁধে তুলে তার ভাই সারা রাজ্য ঘুরে বেড়াত। ডানা নেই তো কি হয়েছে, তার ভাই তো আছে। পুরো পৃথিবী দেখানোর জন্যে সেই যথেষ্ট। এভাবেই ভাই আর বাবার ভালোবাসায় ছোট্ট পরীর দিন দিন বড় হল। ছোটবেলা থেকেই ইভা অন্যরকম ছিল। আর ৫টা বাচ্চার মতো পুতুল নিয়ে খেলত না। ব্যাট বল ছিল তার ভীষণ প্রিয়। পুরো ছাদ জুড়ে ঘাস লাগানো হয়েছিল তার ক্রিকেট খেলার জন্য। ইভা সবে ভার্সিটিতে উঠল। ওই সময়ে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলত রাফসান ছদ্মনাম। সে ছিল বাংলাদেশের মানুষের আবেগের নাম। ব্যাটিং আর বোলিং এ তার সুনাম ছিল আকাশচুম্বী। বিগত বছরগুলোতে বাংলাদেশ বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিল। এক্ষেত্রে রাফসানের অবদান ছিল অনেক বেশি। দেশের সব পাগলা ফ্যান রাফসান বলতে অজ্ঞান ছিল। ওই সময়ে জাতির ক্রাস বলা হতো তাকে। আমার বোন ছিল তার একজন অন্ধ ভক্ত। বাবা জানতেন, মেয়ের খুশির জন্যে বাবা সময় পেলে ইভাকে খেলা দেখতে নিয়ে যেতেন। মাঝে মাঝে ইভাকে রাফসান সাথে সাক্ষাৎ, অটোগ্রাফ নিয়ে দিতেন। এখানেই শুরু। তারপর জল অনেক দূর গড়ায়। হঠাৎ করে শুরু হয় রাফসানে অধঃপতন। ক্রিকেট খেলায় যার নাম সবার আগে, সে হঠাৎ করেই বদলে যায়। তার হাতে ওঠে না কোনো ৪ ছক্কা। কখনো ব্যাটিং খারাপ, কখনো বোলিংয়ে খারাপ, কখনো ফিল্ডিংয়ে। যেখানে লাস্ট ৪ বলে ৪টা ৬ মেরে ম্যাচ জেতানোর রেকর্ড আছে। অসংখ্যবার যে সেঞ্চুরির রেকর্ড করেছে, সে কখনো ১ বলে আউট, কখনো ১ ওভারেই। জিতে যাওয়া ম্যাচ প্রতিবার হেরে বসে থাকে তার কারণে। সকলের চোখের মনি রাফসান হঠাৎ করেই মুখ থুবড়ে পড়ে। ক্রিকেট খেলা বাঙালির আবেগের নাম। খেলায় হার জিত থাকবে, তবে আবেগ নিয়ে খেলার কোনো মানেই হয় না। সবার মুখে মুখে উঠে যায় রাফসানে অধঃপতন। খেলা শেষ তো রাস্তায় রাস্তায়, মাঠে ঘাটে আলোচনা হয়। ইসস, রাফসান এই বল এ হারা কথা না। আজকের ক্যাচ মিস হওয়ার কথাই ছিল না। আজকে রাফসানের জন্যে ম্যাচ হেরেছে। গত বিশ্বকাপে ফাইনাল ম্যাচ রাফসানের জন্যে হেরেছে। পুলিশদের মধ্যেও আলোচনা হয়। টুকটাক তদন্তের শুরু। রাফসানের এই হার কি স্বাভাবিক নাকি ইচ্ছেকৃত? সন্দেহ বাড়ে রাফসান ফিক্সিংয়ে খেলে। ওই সময়ে আমি প্রথম জানতে পারি ইভা রাফসান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ওই সময়ে ইভার সাথে বিষয়টি শেয়ার করি। ওকে ডেকে বলি, রাফসানকে নিয়ে কি পরিমাণ সমালোচনা হচ্ছে জানিস? হবেই তো। আমরা বাঙালিরা তো নিকৃষ্ট জাতি। ভালো হলে মাথায় তুলি, আর একটু কম বেশি হলে আছড়ে ফেলি, অকৃজ্ঞ। ওর খেলা অসন্দেহজনক বিষয় আছে। তুই নিজে মাথা ঠান্ডা করে ভাব। এসব নিয়ে ইনভেস্টিগেশন হবে। ও যদি সত্যিই ফিক্সিংয়ে খেলে থাকে, আর গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ওর কারণে হেরে থাকে,
প্রমাণ পেলে ওকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হবে। ভাইয়া তুমিও। আমি চাই না তুই কোনো কষ্ট পাস। জানি না কত দূর কি, আগেই জানিয়ে দিলাম। মিষ্টভাষী সুদর্শন পুরুষ দিয়ে কিন্তু সংসার হয় না। মনে রাখিস সুদর্শন দায়িত্বজ্ঞানহীন পুরুষ কেবল ক্রাশ খাওয়া অবধি ঠিক আছে। সংসারের জন্যে প্রয়োজন সৎ দায়িত্ববান পুরুষ, সে যদি কুৎসিত হয় তবুও সুদর্শনের চেয়ে শ্রেয়। এটাই ছিল একজন ভাই হিসেবে বোনের প্রতি দায়িত্ব, তাকে কষ্ট পাওয়া থেকে দূরে রাখার চেষ্টা, বোনের প্রতি ভালোবাসা। আর একজন পুলিশ অফিসার হিসেবে ওইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইভা এইসব রাফসানকে খুলে বলে। রাফসান গুটির চাল হিসেবে আমার বোনকে ব্যবহার করে। সেদিন সন্ধ্যা হয়ে যায়, ইভা বাড়ি ফেরে না। বাবা চিন্তায় প্রেসার বাড়ে। আমি পুরো শহর তন্ন তন্ন করে খুঁজি। সেদিন রাতে খবর আসে আমার বোন আর ফিরবে না। রাফসান ইভাকে বিয়ে করেছে। বাবা শখের আদরের নয়নের মণি যখন বাবা কথা অমান্য করে বাড়ি ত্যাগ করে দিনের পুরুষের জন্য। এসব দেখলে একজন বাবার হৃদয় রক্তাক্ত হয়ে যায়। তখন ওই মেয়ের দুচোখ কল্পনার রাজ্যে রঙিন স্বপ্নে ভাসে, তাই ওই সময়ে সন্তান বাবা হৃদয়ের রক্তক্ষরণ স্পর্শ করতে পারে না। ইভাও পারেনি। রাফসানে ইনভেস্টিগেশন শুরু হয় আমার হাত ধরে। যত প্রমাণ মেলে তত ভেঙে পড়ি। আমার বোনের সংসার, সুখ, আনন্দ সব ধুলোয় মিশে যাবে। যে বোনের গায়ে কখনো ফুলের টোকা দেয়নি সে অসহায় এর মতো কাঁদবে, এর মতো কাঁদবে। আমি মন প্রাণ দিয়ে সেদিন চেয়েছিলাম সব মিথ্যা হোক। তবে আমার মনে ইচ্ছে পূরণ হয় না। 90% প্রুফ রাফসানের বিপক্ষে যায়। সেদিন আমার বোন বিয়ের পর প্রথম বাসায় ফেরে। কাঁদতে কাঁদতে চোখে রক্ত জমে গেছে। আমার বোন দৌড়ে এসে আমার পায়ে পড়ে। চোখের সিক্ত জলে আমার পা ভিজতে শুরু করে। ইভা কাঁদতে কাঁদতে বলে, সন্দেহ করা তোমার প্যাশন। শেষ পর্যন্ত বোনের বরকে ছাড়ছ না। আমি সেদিন বুঝলাম ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়। ইভা ক্রিকেট বোঝে, কিন্তু স্বামী প্রতি দুর্বলতায় সত্য মিথ্যা যাচাই করা ভুলে গেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, মাথা ঠান্ডা কর, তুই তো খেলা বুঝিস। তুই নিজেই ভালোভাবে চিন্তা কর। এক বল এ কি একটা মানুষ আউট হতে পারে না? এক ওভারে এর আগে কেউ আউট হয়নি। কারো জন্যে পরপর ম্যাচ হারেনি বাংলাদেশ ক্রিকেট দল। আগে কখনো ফাইনাল ম্যাচ বাংলাদেশ হারেনি। তাহলে আজ রাফসানকে ঘিরে এত সমালোচনা কেন? এক বলে সবাই আউট হতে পারে। ম্যাচ পরপর অঙ্কবার হারতে পারে। তবে টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে ইচ্ছাকৃতভাবে আউট হয়ে ম্যাচ হেরে যাওয়া অন্যায়। তার জন্য ওর ক্যারিয়ার নষ্ট করো না ভাইয়া। আমি বলছি, আর এই ভুল হবে না। এইসব প্রুফ জমা দিলে মানসম্মান থাকবে না। ও মুখ দেখাতে পারবে না। আইনের চোখে সবাই সমান। ও জড়িত থাকলে শাস্তি ওর পেতেই হবে। ভালোবাসা চোখে তুই যা দেখছিস তা ভুল। যারা টাকার খেলায় মেতে ওঠে তারা এত সহজে সঠিক পথে আসে না। আইনের পথে থেকে তুমিও সন্দেহ ছাড়া কিছুই দেখো না। তাই তুমি সামান্য আউট হওয়া নিয়ে সন্দেহ করছো। আরে গাধা, রাফসান ফিক্সিং এ খেলে। আগের থেকে নির্ধারণ করা থাকে ওকে কত বলে আউট হতে হবে, এবং যে করেই হোক ম্যাচ হারতে হবে। এতে রাফসান অবৈধ টাকা পাবে, যার অঙ্ক অনেক বড়। টাকা বিনিময়ে দেশের নাম ডুবানো। জাতির আবেগ নিয়ে খেলা অন্যায় নয়। রাফসান না হয় টাকার জন্যে এই কাজ করছে, কিন্তু তাকে টাকা দেওয়ার কারণ কি? তাদের কি লাভ? যাদের সাথে রাফসান চুক্তিবদ্ধ হবে তার অর্থ চুক্তিকারীরা টাকা দিয়ে রাফসানকে কিনে নিবে। টাকা দিয়ে কেনা মানে তারা শতভাগ নিশ্চিত হবে আজ বাংলাদেশ ক্রিকেট টিম হারবে।
ওই চুক্তিকারীরা তার উপর ভিত্তি করে জুয়ার আসর বসাবে। কোটি কোটি টাকার বাজি ধরবে তারা। উপর পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত জুয়া সাইটের মাধ্যমে বাজি ধরবে। তরুণ সমাজ হুমড়ি খেয়ে দেশের পক্ষ নিবে। কারণ তারা রাফসানের উপর ভরসা করবে, তারা জানে রাফসান ভালো খেলে, আজ ম্যাচ জিতবেই। এই ভরসায় বাজি ধরবে। আর এই এক ম্যাচেই তরুণ সমাজ থেকে কোটি কোটি টাকা মুহূর্তেই হাতিয়ে নিবে এই র্যাকেট। ফিক্সিংয়ে খেলা মানে জুয়া আড্ডাকে আরেক ধাপ এগিয়ে আনা। ওই এক ম্যাচ হারা মানেই কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হবে। যুবক সমাজ জুয়া খেলে নিঃস্ব হয়ে যাবে। ক্রাইম বাড়বে। টাকার নেশা কম বেশি সবারই আছে। অনেকে শখের বসে ধরবে, অনেকে আবার জেতার নেশায় জুয়ায় আসক্ত হবে। এর মারপ্যাচে বাইরে পাচার হবে দেশের টাকা। আমি এত কিছু জানি না, তুমি ওকে মাফ করে দাও। একজন পুলিশ দেশের হয়ে দশের হয়ে কাজ করে, তার কাছে আগে দেশ। অন্যায়ের ক্ষেত্রে সবাই আমার চোখে সমান। ভাই বোন বাবা যত কাছের কেউই হোক, অন্যায় করলে অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। তাই সেদিন ইভার কথা রাখতে পারিনি। ইভা চলে যায়। ইনভেস্টিগেশন এর সকল প্রুফ জমা দেওয়ার সময় আসে। ওই মুহূর্তে খবর আসে ইভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি প্ল্যান বুঝে যাই। আমি রাফসানে মুখোমুখি হই। সে আমাকে কন্ডিশন দেয়, প্রুফ জমা দিলে আমার বোনকে আর কোনো দিন জীবন্ত পাওয়া যাবে না। তার জীবন এমনিও ধূলিসাৎ। প্রয়োজনে মার্ডার কেসে সে যাবজ্জীবন জেল খাটবে। আমি তবুও দমে যাই না। এক হাতে প্রুফ জমা দিয়ে রাফসানকে ধরি। সে পাগলের মতো টালবাহানা শুরু করে। কোনো অ্যাঙ্গেল থেকে ইভাকে খুঁজে পাওয়া যায় না। সকল প্রুফের ভিত্তিতে রাফসানকে জাতীয় দল থেকে সারা জীবনের জন্য বাদ দিয়ে দেয়া হয়। এদিকে তদন্তের জন্যে রাফসানকে জেলে রাখা হয়। কঠিন থেকে কঠিনতম ভাবে জিজ্ঞাসাবাদের পরও তার মুখ সত্য বের হয় না। ওইদিকে ইভার চিন্তায় আমার বাবা হার্ট অ্যাটাক হয়। একদিকে বোন, অন্যদিকে বাবা, আরেক দিকে আমার প্রফেশন। ওই দুটো মাস আমার জন্যে স্মরণীয়। আমার বোনকে পাওয়া যায় দীর্ঘ 6 মাস পর। পুরো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত তোলপাড় করেছিলাম বোনের জন্যে। রাফসানে এমন কোনো আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয় এমন কোনো জায়গা নেই বাদ রাখিনি। হসপিটাল, মর্গ, এমনকি লয় পর্যন্ত বাদ রাখিনি। অবশেষে আমার বোনকে পেয়েছিও এমন জায়গাতেই যেখানে ব্যবসা চলে। আমি ছবি দেখালে তাদের মধ্যে একজন চেনেন এবং আমাকে ইভার প্রেজেন্ট লোকেশন দেন। ভাগ্য ভালো ছিল, আল্লাহ সহায় ছিলেন বলে এত বড় র্যাকেটের হাতে পড়েও আমার বোন সেফ ছিল। কর্নেলের কন্যা পরিচয় আর প্রেগন্যান্সির 7 মাসের পৃথিবীর আলো না দেখা সন্তান সেদিন আমার বোনে ঢাল হয়ে দাঁড়ায়। রাফসান ইভাকে এইসব জায়গায় বিক্রি করে দিলেও তারা 7 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকে খারাপ জায়গায় হস্তান্তর করেন না, বরং একটি স্বাভাবিক আশ্রমে দিয়ে দেন। তদন্তের শেষ প্রান্তে আমি আমার বোনকে সেদিন উদ্ধার করি একটি বৃদ্ধাশ্রম থেকে, যেখানে আমার বোন রান্নার কাজ করত। সে কি বিধ্বস্ত অবস্থা, তার চোখের নিচে কালির স্তূপ, শুকিয়ে কাঠ, পুরো রংটাই চেঞ্জ। ওখানকার সকলে ইভাকে বাসায় ফিরতে বলেছে। ইভা ইচ্ছে করে ফেরেনি, আমাদের মুখোমুখি হতে চায়নি। ইভা বাড়ি ফিরল। রাফসানে কেস আরও শক্তিশালী করার জন্যে ইভা জবানবন্দি প্রয়োজন হলে সে সাক্ষী দিল না, উল্টো একদিন কেস তুলে নিল। অপরাধী সে সুযোগে দেশ ছাড়ল। মেয়েরা ভালোবাসলে এত উন্মাদ হয় সেদিন বুঝলাম। ইভা সেই থেকে আর হাসে না, কথা বলে না। আমাদের সুখের রাজ্যে অন্ধকারে তলিয়ে গিয়েছিল। কয়েক মাস পর নতুন অতিথি এলো। হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ওইটুকু বাচ্চাকে ইভা অনেক মারত।
সহ্য করতে পারত না। সাইকিয়াট্রিস্ট দেখানো হলো, কাজ হলো না। এভাবে চললে আমার বোন বাঁচবে না। তাকে নিয়ে আমি সময় পেলেই সেই আগের মতো পুরো শহর ঘুরে বেড়াতাম। তাকে মেডিটেশন করাতাম, গল্প করতাম। অনেক অনেক স্ট্রাগলের পর আস্তে ধীরে একটু সুস্থ হলো। পরবর্তীতে ওকে আমি আবার ভার্সিটিতে অ্যাডমিট করলাম। বিভিন্ন ডিবেটে নাম দিয়ে আসতাম। ও ব্যস্ত হতে থাকল। ওর ডিবেট দল একবার দেশব্যাপী সুনাম অর্জন করল। দেশের মানুষ তাকে একনামে চিনতে শুরু করল। পুরো দেশবাসীর সামনে চ্যানেলে চ্যানেলে ওর ইন্টারভিউ দেখাতো। সেদিন খুশিতে বাবা আর আমি টিভি অন করে বসে রইলাম। প্রশ্নের এক পর্যায়ে তাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করা হলো। আচ্ছা মিস ইভা, শুনেছি আপনার জীবনে খুব কম জিনিসই আছে যা আপনি পারেন না। আপনি সর্বগুণে গুণবতী মেয়ে, কিন্তু আপনার হাতে নষ্ট হয়েছে এমন কিছু নাম বলুন। ইভা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে মূল্যবান দামি জিনিসটি হলো তার জীবন। সেদিন পাশাপাশি বসে আমরা দুই বাবা ছেলে একে অপরের পানে তাকাতে পারিনি। বুক ভারী হয়েছিল। ওভাবেই নড়চড়হীন বসে ছিলাম কতক্ষণ জানা নেই। বলেই ওষ্ঠ দুটো গোল করে ফোঁস করে শ্বাস ফেলে ইরফাদ ঊর্ধ্বপানে চেয়ে চোখ বন্ধ করে ফেলে। বুকের ভেতরে লুকানো পুরনো ব্যথার স্মৃতিগুলো যেন মুখ দিয়ে রক্ত আকারে জমাট বেঁধেছে। বিন্দু ঘাম জমেছে কপালে। ৩০ সেকেন্ড পরে ইরফাদ পাশ ফিরে তাকায়। সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ত্রিভুবন। কিন্তু এমন জীবন গঠন করোনো যাতে তোমাকে আমার বোনের মতো সফলতার উচ্চ শিখরে পৌঁছে বিশ্ববাসীর কাছে বলতে না হয়, তোমার হাতে নষ্ট হওয়া মূল্যবান জিনিস তোমার জীবন। তোমার অবস্থা যেন আমার বোনের মতো না হয়। ঠিক এই কারণেই তোমার কেস হাতে নিয়েছিলাম। ঠিক এই কারণে উপর মহলের সাথে তর্ক-বিতর্ক করে নিজের ফর্মের বাইরে গিয়ে আদালতের অনুমতিতে তোমার লাইফ রিস্ক এড়াতে তদন্তের সুবিধার্থে তোমাকে সেফ কাস্টডিতে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি তুমি মুক্তি পাও। এই কারণে ২৪ ঘন্টার বেশি তুমি সময় ধরে আছো আমার হেফাজতে। ক্লিয়ার? ২৪ ঘন্টার কথাটা মনে পড়েই সিনথিয়ার বুকটা ধুক করে কাঁপে। চিঠি কি করে দেখল ইরফাদ। তার জানার অন্তরালে কত কিছু হয়ে গেছে। এই মানুষটাশতার জন্যে কি না কি করে গেছে। এরপরও সত্যি লুকিয়ে রেখেছে সে। সে অপরাধী। সে একটা পয়সন। এইবার সিনথিয়া ভালোভাবে উপলব্ধি করে কেন ইরফাদ এত সময় ধরে কথা বলেনি। কিন্তু চিঠি তো তার কাছেই আছে। তাহলে চিঠি রহস্য ইরফাদ কি করে জানল? ইরফাদ শক্ত গলায় বলে, আপনাকে নিতে আসবেন মিসেস হুমায়রা আহসান। রাতটুকু আপনি তার হেফাজতেই থাকবেন। এবার নামুন। ইরফাদে মুখে প্রথম দিন কয়েকবারের জন্যে আপনি শুনেছিল সিনথিয়া। এরপর থেকে সে নিজে থেকেই তুমি সম্বোধন করে এসেছে নির্দ্বিধায়। রাগের প্রকোপ আপনি সম্বোধনেই বুঝে গেল সিনথিয়া। কিন্তু ইরফাদ ভুল বুঝছে। সিনথিয়া দোটানায় ভুগেছে চিঠি নিয়ে। বললে যদি চিঠিতে লেখা ১০ বছরের বন্দি মানুষগুলো মুক্তি না পায়। ওই কারণে তো কিচ্ছুটি বলেনি সে। নিজের মুক্তির কথাও ভাবেনি। এটাও বুঝে দেখল না। এর কারণে এভাবে রাগ করল। ভুল বুঝল। অজানা ভয় সংকোচে গলা জড়িয়ে আসে তার। একজন এসপি তার সাথে যত সহজে কথা বলতে পারে, সে তো তত সহজে এসপি কে বলতে পারছে না। ইরফাদ মিসেস হুমায়রার দায়িত্বে সিনথিয়া কে রেখে গাড়ি ঘুরার। শক্ত চোখ মুখ তার। একবারের জন্যে নরম হয় না সে। একবারের জন্য চোখ তুলে তাকায় না। সোজা স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি একটানে দুচোখের নাগালের বাইরে চলে যায়।
সিনথিয়ার চোখ রক্তলাল হয়ে আসে। এই ভুল কি সিনথিয়া কোনোদিন ভাঙতে পারবে? ইরফাদের রাগ কোনো দিন কি কমবে? সে কি আর নরম আচরণ তার সাথে করবে? সবই শুধু প্রশ্ন। সারারাত দুশ্চিন্তায় দু চোখের পাতা এক হল না তার। ফুরফুরে সকাল। একদিনের টানা বৃষ্টি শেষে পুরো প্রকৃতি যেন নতুন করে সেজেছে। ফুটফুটে রোদ, আকাশ পরিষ্কার। তিথি আর রিমা আজ লুকিয়ে চুরিয়ে সিনথিয়ার সাথে দেখা করতে বেরিয়েছে। তিথি আর রিমা পাশাপাশি হাঁটছে আর কথা বলছে। শুভ্র ভাইয়ের কি খবর রে রিমা? আছে তার মতো ব্যস্ত। এত কিসের ব্যস্ত? কত দায়িত্ব ছেলেদের। ধুর, আমি হলে কবে ছেড়ে দিতাম। বিয়ে করেছি, ছেড়ে যাব কেন? রাখো তোর বিয়ে। বিয়ের পর কোনোদিন দেখা করেছিস? এসব মানুষ নিয়ে সংসার হবে? 10 মাসে একবার দেখা করে না, ফোন করে না। আমি হলে কবেই ফুরুত করে নাই হয়ে যেতাম। সবাই কি তোর মতো 10টা ছেলের সাথে একসাথে লাইন মারে? এটাই প্রেমের মজা। তুই বুঝবি না এসব। হ্যাঁ, তুইও বুঝবি না ভালোবাসা কি। একদিন তুইও কাউকে ভালোবাসবি, তখন বুঝবি। বলেই রিমা দেখে পাশে ছোট একটা ছেলে বেলি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে চলে যায় বেলি ফুলের মালা কিনতে। তিথি দেখে নিজের মাথায় হাত দেয়। হয়েছে, আজ যে কত ঢং দেখতে হবে এই মালা নিয়ে। তার আজ ফটোগ্রাফি করতে করতে হাত শেষ হয়ে যাবে। রিমা ফুল হাতে নিয়ে প্রথমেই নাকের কাছে ধরে, শ্বাস টেনে নেয় আত্মা পর্যন্ত। এরপর জন আবার হাঁটে। তিথি অনর্গল কথা বলেই যাচ্ছে। সেদিন একটা ছেলেকে দেখলামও। রে কিউট, আমি তো সাথে সাথে ক্রাশ খেয়েছি। তোকে দেখালে তুইও খাবি। পাশ থেকে উত্তর আসে না। তিথি ঘুরে দাঁড়ায়। তার পাশে রিমা নেই। কোথায় গেল? কখন গেল? তিথি হৈন্য হয়ে পুরো রাস্তা খুঁজে বেড়ায়। রিমা কোথাও নেই। আশেপাশে কোথাও না। কোথাও না। ব্রেকিং নিউজ। সারাদিনে নিখোঁজ অন্তত 10। তার মধ্যে এই শহরের 2 জন। একজন রিজভি শিকদারের মেয়ে চৈতি শিকদার, অপর জন রিমা কবির। চলবে।